আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি পদার্থের গাঠনিক ধর্ম। এটা হচ্ছে সপ্তম অধ্যায়, ফিজিক্স ফার্স্ট পেপারের। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা দেখো, স্থিতিস্থাপকতা কি। এই চ্যাপ্টারে তিনটা কনসেপ্ট আছে। একটা হচ্ছে স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে পৃষ্ঠটান, আর একটা হচ্ছে সান্দ্রতা। ওকে, তিনটা টপিকস আছে। আমরা প্রথমে স্থিতিস্থাপকতা নিয়ে কথা বলবো। আমি বলবো এই চ্যাপ্টারের স্থিতিস্থাপকতা যে কনসেপ্ট আছে, খুব ইজি একটা কনসেপ্ট। আমি একদম বেসিক থেকে শুরু করে ধরতে গেলে এখানে আমি যা লিখেছি একদম নোট করার মতো করে আমার লেকচারটা হবে। সো ডিটেলস আমি ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, স্থিতিস্থাপকতা কি। আমরা যেমন একটা রাবারকে যখন টানি তখন কি হচ্ছে, ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসে, তাই না? তাহলে আমরা এটাকেই বলি রাবার বেশি স্থিতিস্থাপক। আসলে ব্যাপারটা আমরা একটু ব্যাখ্যা করে দেখি, তাহলে হয়তো বুঝবো যে কি জিনিসটা কি। যেমন এখানে একটা তার আছে, একটা স্প্রিং মনে করো, একটা স্প্রিং আছে। স্প্রিংকে যেমন একটা আমরা স্প্রিং এভাবে আছে, একটা স্প্রিংকে আমরা বল প্রয়োগ করলে তাহলে কি হয়, স্প্রিংয়ের কি হয়, সরণ হয়, তাই না? সাম্য অবস্থা থেকে স্প্রিংয়ের কি হয়, সরণ হয়। এতটুকু পরিমাণ সরণ হয়েছে মনে করো। আচ্ছা, সো এখানেও একই রকম, যে একটা বস্তু আছে, একটা তার আছে মনে করো, একটা তার, একটা তামার তার বা প্লাস্টিকের তার বা লোহার তার বলো, ঠিক আছে? তাহলে এতটুকু পরিমাণ আছে, সেটাকে যদি তুমি যদি বল প্রয়োগ করো, এফ প্রয়োগ করো, তাহলে মনে করো সেটার কি হলো, সরণ হলো, স্মল এল পরিমাণ সরণ হলো। তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম, আর এই দৈর্ঘ্য হচ্ছে কি এল। তাহলে এখানে দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে স্মল এল। আর আমরা জানি একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কোয়ার, তাহলে দেখো, তাহলে এখানে আমরা যেটা বলি যে বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্যের প্রসারণ হলো, ছেড়ে দিলাম তাহলে আগের অবস্থায় চলে আসে। স্প্রিং যেমন আমরা ছেড়ে দিলে কি হয়, আগের অবস্থায় চলে আসে, ঠিক আছে? আবার এখানে দেখো একটা বইকে যেভাবে, আমার এখানে যেমন আমার হাতে একটা বই আছে, হ্যাঁ, এই বইটাকে আমি যদি একটু কি করি, মুচড়াই দিই, তাহলে কি হচ্ছে, একটু যদি মোচড় দিই, বিষয়টা একটু বিকৃত হয়ে যায়, তাই না? এই যে বিকৃত হওয়ার ব্যাপারটা আমরা এখানে ব্যাখ্যা করব। যে একটা বস্তু এভাবে আছে, এ বি সি ডি আছে, আমরা যদি বল প্রয়োগ করি সেটা অ্যাঙ্গেলে পরিবর্তিত হয়। এটাকে আমরা বিভিন্নভাবে নামকরণ করি, আকার বিকৃতি, এগুলো আমরা পড়াবো। তাহলে এখানে আকারের পরিবর্তন হয়, আবার আয়তনের পরিবর্তন হবে। একটা বস্তুকে যেমন চাপ প্রয়োগ করলে, একটা বেলুনকে বা যে কোনো একটা বস্তুকে যদি বল প্রয়োগ করলে যদি কি হয়, আয়তনের প্রসারণ বা সংকোচন হয়, তাহলে সেটা এক ধরনের পরিবর্তন। তাহলে যদি আমরা ছেড়ে দিই, তাহলে কি হয়, আগের অবস্থায় চলে আসে। তাহলে স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়, সাম্যাবস্থায় পরিবর্তন না ঘটিয়ে, অর্থাৎ আমরা যতটুকু টানবো ততটুকু চলে আসবে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, সাম্যাবস্থার পরিবর্তন না ঘটিয়ে। সাম্যাবস্থার বলতে জিনিসটাকে বোঝায় আপ ডাউন সমান হতে হবে, ওকে? না ঘটিয়ে বাহ্যিক বল প্রয়োগে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য বা আকার বা আয়তন বা সবগুলো পরিবর্তন ঘটে, আর তাহলে দেখো পরিবর্তন করে, অর্থাৎ বিকৃত হয়, ঠিক আছে? অর্থাৎ আগের আকৃতিটা কি হয়, ডিফর্ম হয়, বিকৃত হয়। তাহলে প্রযুক্ত বল সরিয়ে নিলে যে ধর্মের কারণে বিকৃত বস্তু তার পূর্ব অবস্থায় ফিরে যেতে চাই, সেটাকে বলে আমরা স্থিতিস্থাপকতা। অর্থাৎ যে ধর্মের কারণে বস্তুটার দৈর্ঘ্য প্রসারণ হলো, ছেড়ে দিলে আগের অবস্থায় চলে আসবে। যেমন এবার একটা বস্তুকে ব্যবহার করে আমরা সাইড চেঞ্জ করলাম, ঠিক আছে? তাহলে বল অপসারণ করলে ঠিক আগের অবস্থায় চলে আসবে। এখানেও বল প্রয়োগ করে সংকোচন বা প্রসারণ হলো, বল অপসারণ করলে ঠিক আগের অবস্থায় চলে আসবে। তাহলে ঠিক আগের অবস্থায় চলে আসার জন্য যেই প্রবণতা বা যে ধর্ম বা যে বৈশিষ্ট্য, সেইটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে আমরা স্থিতিস্থাপক সীমা বলবো, কারণ বেশি পরিমাণ টানলে কিন্তু ছেড়ে যাবে। তাহলে যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ সর্বাপেক্ষা যে বেশি বল প্রয়োগ করলে বা অপসারণ করলে বস্তুটি আগের অবস্থায় ফিরে পায়, সেটাকে আমরা বলি বস্তুটি স্থিতিস্থাপক সীমা। এর চেয়ে বেশি বল প্রয়োগ করলে সেটা কিন্তু কি, ছিঁড়ে যাবে বা সেটা আর স্থিতিস্থাপকতা দেখাবে না। তাহলে দেখো, পূর্ণ নমনীয় বস্তু কি। পূর্ণ নমনীয় বস্তু হচ্ছে কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করে তাকে যদি কি করা হয়, হ্যাঁ, যদি বল অপসারণ করা হয়, তাহলে যদি বিকৃত অবস্থা পুরোপুরি বজায় থাকে, সেটাকে আমরা বলি কি, পূর্ণ নমনীয় বস্তু। যেমন প্লাস্টিক, মাটির দলা বা বা আটার দলা যেটা আমরা বলি, বা কাদা, সেগুলো হচ্ছে কি পূর্ণ নমনীয় বস্তু। অর্থাৎ বল প্রয়োগ করলাম, যদি বিকৃত অবস্থা পুরোপুরি বজায় রাখে, বিকৃত অবস্থা যদি কি হয়, পুরোপুরি বজায় থাকে, সেটাকে আমরা বলি পূর্ণ নমনীয় বস্তু। কি বলা হয়, পূর্ণ নমনীয় বস্তু। ওকে, দেখো, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলতে আমরা যেমন স্থিতিস্থাপকের ক্ষেত্রে যে জিনিসটা বলি, যে বল প্রয়োগ করলে বস্তুর কি হয়, বিকৃত হয়, দৈর্ঘ্য বিকৃত হইতে পারে, আকারের বিকৃত হইতে পারে, বা আয়তনের বিকৃত হইতে পারে। যদি আমরা কি বলি, একদম আগের অবস্থায় যদি চলে আসে বল অপসারণ করার পর, সেটাকে আমরা বলি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। কিন্তু সেটাও কিন্তু সঠিক কোনো কথা নয়, বা এটা একটা আইডিয়াল কনসেপ্ট। কেন নয়, কিছু বিকৃতি থেকে যাবেই। সো আমরা যেটা বলি
রাবারকে মোটামুটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হিসেবে ধরে নেওয়া হলেও এখানে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা হলো রাবারকে তুমি যদি বেশ কয়েকবার আপ ডাউন করো তাহলে একটা সময় দেখাবে সেই শৈথিল্য প্রদর্শন করে, বা আমরা বলি সেটা একটু বিরতি নেয়, স্থিতিস্থাপকতা পূর্ণভাবে হয় না। সো কিছু না কিছু বিকৃত অবস্থা থেকে যাবেই। ওকে, তাহলে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু সেটাও একটা আইডিয়াল কনসেপ্ট। তারপর পূর্ণ দৃঢ় বস্তু, এটাও একটা আইডিয়াল কনসেপ্ট। কেন? তুমি বল প্রয়োগ যেভাবে করো না কেন, বলা হচ্ছে কোনো রকম বিকৃতি হবে না, সেটাও একটা আইডিয়াল কনসেপ্ট। সো কাঁচ বলো বা ইস্পাত, এদেরকে পূর্ণ দৃঢ় বস্তু বলা হয়, মানে কোনো রকম বিকৃতি করতে পারবে না তুমি। সো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ নমনীয় বস্তু বা পূর্ণ প্লাস্টিক বস্তু, তারপর পূর্ণ দৃঢ় বস্তু, এগুলো হচ্ছে কতগুলো আইডিয়াল কনসেপ্ট, বা বাস্তব পক্ষে এগুলো হয় না। আংশিক স্থিতিস্থাপক এটাই কিন্তু রিয়েল হয়, কারণ তুমি বল প্রয়োগ করলো আংশিকভাবে ফিরে আসে, কিছু বিকৃতি থেকে যাবে, এটাই কিন্তু প্রকৃতিভাবে ঘটে। সো আংশিক স্থিতিস্থাপক বস্তু এটাই কিন্তু বাস্তব পক্ষে এটাই ঘটে। সো তাহলে দেখা যাচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু এটাও একটা আইডিয়াল কনসেপ্ট, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু এটা আইডিয়াল কনসেপ্ট, পূর্ণ নমনীয় বস্তু বা পূর্ণ নমনীয় বস্তু একটা নাম হচ্ছে পূর্ণ প্লাস্টিক বস্তু, সেটাও কিন্তু আইডিয়াল একটা কনসেপ্ট। প্রকৃতপক্ষে এরকম কোনো বস্তু থাকে না, আংশিক স্থিতিস্থাপক এটাই কিন্তু সঠিক। ঠিক আছে, দেখো বিকৃতি জিনিসটা কি। বিকৃতি বলতে আমরা যেটা দেখলাম সেখানে দেখো দৈর্ঘ্য বিকৃতি বলতে কি বোঝায়, দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য, আয়তন পরিবর্তন বা আদি আয়তন, আর এটা হচ্ছে থিটা কোণে, সেটা হচ্ছে আমরা মোচড় বিকৃতি বা কৃন্তন বিকৃতি। এটা 6টা নাম আছে, আমি একটা করে সব দেখাবো। তাহলে এখন দেখো বিকৃতি বলতে কি বোঝায়, বল প্রয়োগে বস্তুর যে একক মাত্রায় পরিবর্তন হয়, একক মাত্রায় পরিবর্তন হয়, এই ডেফিনেশনটা অলমোস্ট স্টুডেন্ট এটা একটু হজম করতে প্রবলেম হয়। সেটা কীরকম, একক মাত্রায় পরিবর্তন বলতে কি বোঝায়, যেমন দেখো কোনো বস্তুর দৈর্ঘ্য যদি কি হয়, আদি দৈর্ঘ্য মনে করো ক্যাপিটাল এল, পরিবর্তিত দৈর্ঘ্য এল প্রাইম। এল প্রাইম বলতে বোঝায় এতটুকু হচ্ছে এল প্রাইম। তাহলে এখন দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন এল প্রাইম মাইনাস এল বাই এল, সেটা হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে একক মাত্রায় পরিবর্তন বলতে কি বোঝায়। এটা বিষয়টা হচ্ছে এরকম, তোমাকে আমি যদি বলতাম এরকম আদি দৈর্ঘ্য এল হলে পরিবর্তন স্মল এল, তাহলে আদি দৈর্ঘ্য 1 হলে পরিবর্তন হচ্ছে কত, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল অর্থাৎ দৈর্ঘ্য পরিবর্তন বা আদি দৈর্ঘ্য একক মাত্রায়। তাহলে টোটাল দৈর্ঘ্য নিচে উপরে হচ্ছে কি পরিবর্তনটা। তাহলে আদি দৈর্ঘ্য এল হলে পরিবর্তন হচ্ছে স্মল এল, আদি দৈর্ঘ্য 1 হলে কত হবে। তাহলে এই জিনিসটাকে বোঝায় কি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কোনো একক থাকবে না, কারণ এটাও মিটার এটাও মিটার। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি হবে, বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর একক মাত্রা যে পরিবর্তন হয় সেটা হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি। এখন তাহলে তোমাকে যদি বলা হয় আয়তন বিকৃতি, তোমার প্রশ্নটা যদি এরকম হয় যে আয়তন বিকৃতি কি হবে, আয়তন বিকৃতি কি হবে, তাহলে আয়তন বিকৃতি বললে সেম বিষয়, একক মাত্রায় দৈর্ঘ্যের পরিবর্তনকে একক মাত্রায় এখানে কি হবে আয়তনের পরিবর্তনকে আয়তন ওই বস্তুর আয়তন বিকৃতি বলে। তাহলে কোনো বস্তুর আদি আয়তন, আদি দৈর্ঘ্য হবে না, কোনো বস্তুর আদি আয়তন ক্যাপিটাল বি। ঠিক আছে, পরিবর্তিত আয়তন যদি কি হয় বি প্রাইম হয়, তাহলে বি প্রাইম অর্থাৎ এই দেখো আদি আয়তন হচ্ছে বি, পরিবর্তিত আয়তন বি প্রাইম মনে করো। তাহলে আয়তনের পরিবর্তন হচ্ছে আয়তন বিকৃতি হবে। তাহলে এগুলো আমরা একটু চেঞ্জ করতে পারি। আয়তনের পরিবর্তন হচ্ছে পরিবর্তন বি মাইনাস বি প্রাইম। আচ্ছা, তাহলে বি মাইনাস বি প্রাইম বাই ভি, দ্যাট ইজ এটাকে আমরা স্মল বি লিখেছি, এটা ক্যাপিটাল বি লিখেছি। স্মল বিটা হচ্ছে কি চেঞ্জ, এটা হচ্ছে পরিবর্তিত আয়তন বোঝায় না, চেঞ্জ বোঝায়, এটা হচ্ছে আদি আয়তন বোঝায়। ওকে, এখন দেখবো আমরা তাহলে বিকৃতি হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আরটা হচ্ছে কি আয়তন বিকৃতি, আরটা নাম হচ্ছে কি আকার বিকৃতি। আকার বিকৃতি কিন্তু 6টা নাম আছে। দেখো আকার বিকৃতি, হ্যাঁ এটা দেখো ব্যবর্তন বিকৃতি বা মোচড় বিকৃতি, দৃঢ়তার বিকৃতি, কাঠিন্যের বিকৃতি বা কৃন্তন বিকৃতি। তবে মোস্ট পপুলার হচ্ছে এই দুটো নাম, একটা হচ্ছে আকার বিকৃতি আর একটা হচ্ছে কি মোচড় বিকৃতি। এই দুইটা বেশি পপুলার, বাকিগুলো তেমন ব্যবহার হয় না, খুব কম বইয়ে লিখেছে, মোটামুটি এই 6টা নামই লিখেছে, সেটি দেখতে পারো।
তাহলে এটা হচ্ছে কি, ধরো কোনো বস্তুর দৈর্ঘ্য এই যে এভাবে ছিল, এ বি সি ডি ছিল, এটাকে একটু কি করে দিলা তুমি, একটু চেঞ্জ করে দিলা, এ বি সি ডিটা চেঞ্জ করে কি হলো, এইটা এখানে আসলো, এটা এখানে আসলো, জাস্ট একটা বই মোচড় দিলে যেরকম হয়। আমার কাছে যদি তোমাদের একটা বই দেখাই, হ্যাঁ একটা বই দেখাই, তাহলে এটা যে মোচড় দিলাম, আমরা মোচড় দিলাম, তাহলে মোচড় দিলে কি হচ্ছে, মোচড় দিলে যেটা হয়, এই যে মোচড় দেওয়ার মতো করে অবস্থা, হ্যাঁ মোচড় দিলে কি হয়, তাহলে মোচড় দিলে হচ্ছে কি বস্তুটার কি পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে যে দেখো এদিকে ঠিক আছে, জাস্ট এদিকেই পরিবর্তিত হচ্ছে। তাহলে দেখো বাহ্যিক বল প্রয়োগের ফলে কোনো বস্তু যদি আয়তন পরিবর্তিত থেকে শুধু আকারের পরিবর্তন হয়, আকার সাইজের চেঞ্জ হয়, সেটাকে আমরা বলি মোচড় বিকৃতি বা আকার বিকৃতি। তাহলে দেখো জিনিসটা কীরকম, এখানে এ সি এ প্রাইম হচ্ছে কি থিটা, এ সি এ প্রাইম হচ্ছে থিটা। তাহলে এখানে আমরা যদি ট্যান থিটা ইউজ করি, ট্যান থিটা ইউজ করি, লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে কি এ প্রাইম, ভূমি হচ্ছে কি এসি, এসি এটা আমরা লম্ব দূরত্ব বলি, এটা হচ্ছে কি আপেক্ষিক সরণ। তাহলে একক মাত্রায় একক দূরত্ব থেকে যে পরিমাণ সরণ হয়, ওই যে আকারের সরণ হচ্ছে, সেটা হচ্ছে কি এটাকে আমরা আকার বিকৃতি বা মোচড় বিকৃতি বলি। এটার 6টা নাম আছে এবং পপুলারলি একটা জিনিস জানতে হয়, এখানে ট্যান থিটাটা আমরা থিটা লিখি, ট্যান থিটাটাই মূলত থিটা, কারণ থিটা খুব ছোট হলে আমরা ট্যান থিটাকে কি লিখতে পারি, ট্যান থিটা লিখতে পারি। সো থিটা ছোট হলে কিভাবে সেটা আমি গতিবিদ্যায় দেখাইছি, সো এখানে আমি দেখাচ্ছি না। ট্যান থিটা তাহলে কি হবে, থিটা খুব ছোট হলে ট্যান থিটা ইকুয়াল থিটা লিখতে পারে। তাহলে এই রেশিওটাকে এখন আমরা থিটা হিসেবে ধরে নিই, তাহলে অ্যাকচুয়ালি যে দৃঢ়তার বিকৃতি বা আকার বিকৃতি এটা কি থিটা, আর এখানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আয়তনের পরিবর্তন বা আদি আয়তন। তাহলে আমরা বিকৃতির কোনো কি নাই, একক নাই। ওকে, তাহলে দেখো এখানে আমরা দৈর্ঘ্য বিকৃতি বলতে যেমন দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্য, ঠিক আছে, আয়তন বিকৃতি, তারপর আমরা আকার বিকৃতি নিয়ে পড়লাম। এখন আমরা দেখি একটু পীড়ন নিয়ে কথা বলবো। পীড়ন হচ্ছে কি, আমরা একটা বস্তুকে যেমন বল প্রয়োগ করলে এটার কি হয়, অপসারণ হয়, সেটা দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, আকারের পরিবর্তন হতে পারে বা আয়তনের পরিবর্তন হতে পারে। তাহলে বল অপসারণ করলে বস্তুটা ঠিক আগের অবস্থায় চলে আসে। এবং সবসময় খেয়াল রাখতে হবে যে স্থিতিস্থাপকতা নিয়ে আমরা যে কথাটা বলছি, এই ধরনের ঘটনাগুলো হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে, অর্থাৎ বেশি পরিমাণ বল প্রয়োগ করলে কিন্তু ছিঁড়ে যাবে বিষয়টা। তুমি এটাকে টানলে, একটা স্প্রিংয়ে টানো, সেটা ছেড়ে দেওয়া আগের অবস্থা চলে আসবে, কিন্তু বেশি টানলে তো ছিঁড়ে যাবে। তাহলে বলতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। এই কথাটা বললে কি হয়, বাহ্যিক বল ক্রিয়ার ফলে কোনো বস্তুর দৈর্ঘ্য বা আকার বা আয়তনে পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতর থেকে এই বলকে বাধাদানকারী একটি প্রতিক্রিয়া বল উদ্ভব হয়। তাহলে কারণ তুমি যদি বাধাদানকারী বলের যদি উদ্ভব না হয়, তাহলে কিন্তু তুমি টানলে কিন্তু টানতেই থাকতা, এটা বিপরীত দিকে আসার কোনো প্রবণতা ক্রিয়েট হতো না। তাহলে যেহেতু বিপরীত দিকে আসার প্রবণতা সৃষ্টি হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এই বিপরীত দিকে আসার যে প্রবণতামূলক বল, সেটা একক ক্ষেত্রফলে কি পরিমাণ, সেটা হচ্ছে কি পীড়ন। তাহলে পীড়ন হচ্ছে কি প্রতিরোধকারী বল। প্রতিরোধকারী বল কি একক ক্ষেত্রফলে প্রতিরোধকারী বল। তাহলে প্রতিরোধকারী বল যে কথা, প্রযুক্ত বল একই কথা। কারণ এখন দেখো প্রতিরোধকারী বল একক ক্ষেত্রফলে যে পরিমাণ বিকৃতি প্রতিরোধকারী বলের উদ্ভব হয়, সেটা কিন্তু আসলে কি আমরা বলি পীড়ন। তাহলে দেখো প্রতিরোধকারী বল যে কথা, প্রযুক্ত বল একই কথা। তাহলে বলতে হবে এটা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে। তাহলে দৈর্ঘ্য পীড়ন বললে কি হবে, দৈর্ঘ্য পীড়ন বললে এফ বাই এ। তাহলে এফ বাই এ প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বিপরীতমুখী বল উৎপন্ন হয়। তাহলে এখন দেখো এফ বাই এ, এফ হচ্ছে এম জি, ইটস ওকে। কিন্তু আমরা যখন এ বলবো, এ মিনস হচ্ছে পাই আর স্কয়ার। তোমরা তো বলতে পারো স্যার এই যে এটা তো আমাদের এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কোয়ার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে এই আমাদের একটা তারের ক্ষেত্রফল কেমনে পাই আর স্কোয়ার হয়? তাহলে মনে রাখতে হবে তারের ক্ষেত্রফল হিসাব করা হয় না। একটা এটা যদি একটা তার নাও, এই তারের একটা ক্রস সেকশন তুমি যদি নাও, অর্থাৎ তুমি যদি একটা স্লাইস করো, এটা যদি একটু কাটো, তাহলে কিন্তু এইরকম স্লাইস পাওয়া যাবে, অর্থাৎ বৃত্তাকার একটা স্লাইস পাওয়া যাবে। তাহলে প্রতিটি স্লাইসের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। যেমন তোমরা সিলিন্ড্রিক্যাল বডির আয়তন যখন বলো, তখন আয়তন মানে হচ্ছে পাই আর স্কোয়ার এল। আসলে এটার দৈর্ঘ্য এল, তাহলে প্রতিটির সেকশনের ক্ষেত্রফল হচ্ছে এ মিনস পাই আর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল আয়তন হচ্ছে কত, এরিয়া ইন্টু পার সেকশন এরিয়া ইন্টু হচ্ছে এল। তাহলে পাই আর স্কোয়ার এল আমরা আয়তন বললাম, আমরা এটা বুঝি। আর আয়তন পীড়ন যখন বলবো আমরা, আকার পীড়ন বলতে এফ বাই এ, এফ হচ্ছে এম জি, ওই যে আকার পীড়ন। আর আমরা যখন এটারও কিন্তু পীড়ন, আকার পীড়ন বললে হবে, এটার 6টা নাম আছে কিন্তু, হ্যাঁ। সো তোমরা একটু খেয়াল করবা, আয়তন পীড়ন বলবে এফ বাই এ। এখন আয়তন বললে আমরা এ, তো আয়তন যেমন একটা গোলাকার বস্তু, এটার আয়তন কত হবে, আমরা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বলি, 4 পাই আর স্কোয়ার।
একটা পৃষ্ঠ না 4টা পৃষ্ঠ, তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তাহলে আমরা পীড়ন বলতে কি বুঝলাম, F/A। তো এটার উপর বেস করে একটা পপুলার আমরা ফর্মুলা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে হুকের সূত্র। হুকের সূত্রটা একটু কীরকম, হুকের সূত্র বলা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে আমরা পীড়ন বলতে সংক্ষেপে কি বুঝলাম, পীড়ন বলতে আমরা সংক্ষেপে যেটা বুঝলাম, পীড়ন মানে হচ্ছে কি F/A। তাহলে এখন হুকের সূত্র কি, হুকের সূত্র কি বলছি দেখো একটু। হুকের সূত্র বলতেছে, হুকের সূত্র হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাহলে এটাই হচ্ছে কি হুকের সূত্র। তাহলে হুকের সূত্রের বিবৃতিটা হচ্ছে কি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, তাহলে পীড়ন ইকুয়াল ধ্রুবক ইনটু বিকৃতি। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে দেখো পীড়ন বাই বিকৃতি ইকুয়াল ধ্রুবক বলতে পারো এটাকে, এটাকে তুমি অনেক সময় গুণাঙ্ক বলে, ঠিক আছে, গুণাঙ্ক বলে। তাহলে পীড়ন বাই বিকৃতি ইকুয়াল হচ্ছে কি এটা ধ্রুবক, এটাকে আমরা বলি গুণাঙ্ক, দৈর্ঘ্য গুণাঙ্ক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সুতরাং দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল দৈর্ঘ্য গুণাঙ্ক, বা এটা একটা নাম হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক। সায়েন্টিস্ট ইয়ং এর নাম অনুসারে এটাকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। তাহলে এখন দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল দৈর্ঘ্য গুণাঙ্ক। দৈর্ঘ্য পীড়ন মানে হচ্ছে কি, তারা কত, পীড়ন মানে হচ্ছে F/A, আর বিকৃতি বলতে l/L, ওই যে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এটাকে আমরা Y বলি, ওকে। তাহলে Y ইকুয়াল আমরা কি বলতে পারি, F ইকুয়াল হচ্ছে mg, মিনস হচ্ছে কত, πr², ঠিক আছে। L উপরে যাবে, l নিচে আসবে, ঠিক আছে। তাহলে l, ঠিক আছে, L উপরে যাবে, F ইকুয়াল mg, মিনস হচ্ছে কত, πr²। তাহলে আমরা দৈর্ঘ্য পীড়ন যখন বলবো, দৈর্ঘ্য পীড়নের জন্য আমাদের ইকুয়েশন আসবে Y ইকুয়াল mg l πr²L, ঠিক আছে। এটাকে বলা হয় দৈর্ঘ্য পীড়ন বা দৈর্ঘ্য বিকৃতিকে বলা দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক। সায়েন্টিস্ট ইয়ং এর নাম অনুসারে এটাকে দৈর্ঘ্য গুণাঙ্ক বলা হয়। তো এখন তোমাকে যদি বলা হয় আয়তন গুণাঙ্ক, তাহলে আয়তন পীড়ন, এখান থেকে আমরা কি বলতে পারি, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি ইকুয়াল, এটাকে আমরা কি বলবো তাহলে, আয়তন গুণাঙ্ক, বাল্ক মডুলাস বলা হয় আয়তন গুণাঙ্ককে ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পীড়ন মানে F/A, আর বিকৃতি মানে b/B, ওকে, আয়তন পরিবর্তন বা আদি আয়তন। তাহলে সেটা হচ্ছে কি বি। তাহলে এখান থেকে F/A মিনস হচ্ছে কত, চাপ, ঠিক আছে। F/A মিনস হচ্ছে চাপ, একক ক্ষেত্রফলের প্রযুক্ত বল, সেটা হচ্ছে চাপ, আয়তনজনিত চাপের প্রসারণ বা সংকুচন চাপজনিত প্রসারণ। তাহলে বি উপরে যাবে, বি নিচে আসবে, এটা হচ্ছে কি এটা, ঠিক আছে। তাহলে আমরা যখন আয়তন পীড়ন মানে F/A, আর বিকৃতি মানে হচ্ছে কত, b/B, অর্থাৎ আয়তনের পরিবর্তন বাই আদি আয়তন সেটা। তাহলে বি, এখান থেকে আমরা বি উপরে, বি নিচে আসলো। তাহলে এটা হচ্ছে কি আয়তন গুণাঙ্ক। আর যখন তোমাকে বলা হবে যে দৃঢ়তার গুণাঙ্ক, তাহলে দৃঢ়তার গুণাঙ্ক কত হবে, দৃঢ়তার গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক সেটা হচ্ছে আকার পীড়ন বাই আকার বিকৃতি, ওকে। সো এটা ক্যাপিটাল Y দ্বারা লিখে, এটাকে ক্যাপিটাল B দ্বারা লিখে, আর এটাকে বলা হয় ইটা। তাহলে ইটা ইকুয়াল হচ্ছে কি F/A বাই হচ্ছে কত, থিটা, যেহেতু এটা থিটা অ্যাঙ্গেলে পরিবর্তন হয়। তাহলে এটাকে সংক্ষেপে কি লিখতে পারি আমরা, F/A বাই থিটা। F ইকুয়াল আমরা কি বলতে পারি, mg/A বাই থিটা, ওকে। সো এটা আমরা লিখলাম না, তাহলে mg/A বাই এটা দিয়ে থাকবে mg/A বাই থিটা, আচ্ছা, ওকে। তাহলে দেখো এখানে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি আয়তন গুণাঙ্কের, আয়তন পীড়ন আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সন্নম্যতা। জিনিসটা হচ্ছে সন্নম্যতা কি, তোমাদের পরীক্ষা অনেক সময় আসে, সন্নম্যতা কি,
সন্নম্যতা এরকম এভাবে লিখে বানানটা সন্নম্যতা কম্প্রেসিবিলিটি বলা হয় ইংলিশে সন্নম্যতা কি সন্নম্যতা হচ্ছে 1/b আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে বলা হয় সন্নম্যতা তাহলে সন্নম্যতা হলে কি হবে সন্নম্যতা হচ্ছে কি তাহলে আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি তাহলে এটা কি হবে আয়তন বিকৃতি বাই আয়তন পীড়ন তাহলে এটাকে বলা হয় সন্নম্যতা তাহলে পীড়ন বা বিকৃতি না বলে বিকৃতি বা পীড়ন আয়তন সেটা হচ্ছে কি সন্নম্যতা ওকে এখন দেখো আমাদের যে জিনিসটা বলি যে বিকৃতির কোনো একক নাই বিকৃতি দেখো দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য মিটার বাই মিটার চলে যাবে তাহলে বিকৃতির কোনো একক নাই কিন্তু এখানে দেখো পীড়নের একক কি বা পীড়নের মাত্রা কি তাহলে দেখো একটু খুব ভালো করে খেয়াল করো আমি একটু মুছে দিচ্ছি তাহলে একটু দেখো পীড়ন যখন বলবে পীড়ন মানে হচ্ছে কি পীড়ন ইকুয়াল হচ্ছে এফ বাই এ তাহলে এটার একক যদি বলি আমি তোমাদের এককটা হচ্ছে কি একক হচ্ছে নিউটন যেহেতু নিউটন এটা মিটার স্কোয়ার সো নিউটন মিটার স্কোয়ার বা এটাকে আমরা এভাবে বলতে পারি নিউটন বাই এটা নিউটন এম ইনভার্স টু এভাবে বলতে পারি এটা হচ্ছে কি আমাদের কি এসআই একক কি একক এসআই একক হচ্ছে কি নিউটন এম ইনভার্স টু আর তোমাকে যদি বলা হয় সিজিএস হবে তাহলে সিজিএস হলে এটা কি হবে ডাইন হবে ফোর্স নিউটনের জায়গায় ডাইন হবে 9 সেন্টিমিটার ইনভার্স টু আর তুমি এফপিএস যদি বলো ফুট পাউন্ড সেকেন্ডে সেটা হচ্ছে পাউন্ডাল আমি নিউটনে বলে এইগুলো দেখাইছি পাউন্ডাল ফিট ইনভার্স টু আচ্ছা এখন দেখো পীড়ন তো আমাদের যখন বলবে এই যে খেয়াল করো পীড়ন বা বিকৃতি এটাকে আমরা বলি গুণাঙ্ক তাহলে এখন দেখো খুব ভালো করে খেয়াল করো অ্যাকচুয়ালি তোমাকে আমি যখন বলবো দৈর্ঘ্য গুণাঙ্ক আসলে এই দুইটার একক কিন্তু সেম কেন দেখো গুণাঙ্ক ইয়াংয়ের দেখো পীড়ন মানে হচ্ছে কি এফ বাই এ কিন্তু দৈর্ঘ্য গুণাঙ্ক যখন বলবো আমরা দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল কিন্তু দেখো এটার কোনো একক নেই তাহলে অ্যাকচুয়ালি এটার যেটা একক পাচ্ছ এটারও সেম একক পাচ্ছ যার কারণে মনে রাখবা দৈর্ঘ্য পীড়নের যে একক দৈর্ঘ্য গুণাঙ্কের সেম একক তাহলে আয়তন গুণাঙ্কের যে একক আয়তন গুণাঙ্কের যে একক আয়তন পীড়নের সেম একক তাহলে আয়তন বিকৃতির দৃঢ়তার বিকৃতির যে একক দৃঢ়তার গুণাঙ্কের যে একক দৃঢ়তার পীড়নের এই একক সেম ঠিক আছে যেহেতু বিকৃতি কোনো একক পাচ্ছ না তাহলে মনে রাখবা এই যে মানে পীড়নের সাংখ্যিক এককের মান যেটা নির্ধারিত হবে সেটা হচ্ছে তাহলে এটা পীড়ন মানে হচ্ছে কি এফ বাই এ তাহলে বিকৃতির কোনো একক নাই তাহলে পীড়ন যে কত এখন যদি তোমাকে বলো দৈর্ঘ্য পীড়নের এর মাত্রার একক যত তাহলে দৈর্ঘ্য গুণাঙ্কের এককও কিন্তু কি হবে তত হবে তাহলে আয়তন গুণাঙ্কের একক যত হবে আয়তন পীড়নের একক কি হবে তত হবে আকার গুণাঙ্কের একক যত হবে আকার পীড়নের কি হবে একক কি হবে তত হবে এখন মাত্রাটা আসে দেখো মাত্রাটা পীড়নের মাত্রা কি হবে তাহলে আমরা এখানে একক বলতে নিউটন এম ইনভার্স টু বলতে পারি সিজিএস এ 9 সেন্টিমিটার ইনভার্স টু এখানে পাউন্ডাল ফিট ইনভার্স টু ঠিক আছে তাহলে আর মাত্রা যখন বলবে পীড়নের মাত্রা কি হবে মাত্রাটা হচ্ছে এরকম মাত্রা হচ্ছে যেহেতু ফোর্স হচ্ছে ml t ইনভার্স টু আর এটা হচ্ছে মিনস হচ্ছে l স্কয়ার তাহলে ml t ইনভার্স টু ইনটু l ইনভার্স টু দ্যাট মিনস হচ্ছে ml ইনভার্স 1 t ইনভার্স টু এটা হচ্ছে কি পীড়নের একক পীড়নের মাত্রা তাহলে মনে রাখবা পীড়নের মাত্রা যত দৈর্ঘ্য গুণাঙ্কের মাত্রাও কিন্তু তত দৈর্ঘ্য গুণাঙ্কের মাত্রাও কিন্তু কারণ গুণাঙ্ক বলতে f বাই এটাতে চলে যাবে আলটিমেটলি তাহলে দৈর্ঘ্য গুণাঙ্ক আমি তাহলে তোমাদের সংক্ষেপে যদি বলি দৈর্ঘ্য গুণাঙ্কের একক যত হবে পীড়নের একক তত হবে তাহলে এটার মাত্রা যত হবে এটার মাত্রা কিন্তু কি হবে তত হবে ঠিক আছে সো এটা খুবই ইজি কনসেপ্ট আশা করি বোঝা গেল অসহবার অসহবল বা অসহওজন এই জিনিসটাকে আমরা জানি যে স্থিতিস্থাপকতার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা কারণ সীমার বাইরে হলে সেটা কি হবে ছিটে যাবে বা আমরা বলি সেটা স্থিতিস্থাপকতা দেখাবে না তাহলে যেই সর্বাপেক্ষা কম যে বার বা ওজনের ক্রিয়ার ফলে সেটা স্থিতিস্থাপকতা দেখাবে না বা বস্তু ছিটে যাবে বা আমরা বলি বস্তু স্থিতিস্থাপকতা দেখাবে না বস্তু ভেঙে যাবে সেটাকে আমরা বলি অসহবার বা অসহওজন বা বল বলা হয় ঠিক আছে তাহলে অসহ পীড়ন বলতে কি বোঝায় আমরা পীড়ন বলতে কি বুঝি বল বাই ক্ষেত্রফল তাহলে বল বাই ক্ষেত্রফল তাহলে এখন বল বাই ক্ষেত্রফল হলো অসহ বল বাই ক্ষেত্রফল সেটা হচ্ছে অসহ পীড়ন যেটা আমরা বলি কোনো পদার্থের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত
সর্বাপেক্ষা কম যে বল প্রয়োগ করলে, অর্থাৎ যে মিনিমাম যে বল প্রয়োগ করলে কোনো বস্তু তার স্থিতিস্থাপকতা দেখাবে না, অর্থাৎ সেটা এটা যেমন একটা স্প্রিং বা রাবার বা হ্যাঁ, সেটা যদি আমরা বেশি পরিমাণ বলে টানি আপ ডাউন সমান হবে না, তখন সে একটা সময় ছিঁড়ে যাবে, সেটাকে আমরা বলি অসহপীড়ন। অসহপীড়ন বলতে অসহ বল বাই ক্ষেত্রফল। আচ্ছা, স্থিতিস্থাপক ক্লান্তি কি? ওই যে বললাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে বারবার যদি পীড়নের পরিবর্তন করো তাহলে বিকৃতির পরিবর্তন হবে, একটা সময় সেটা স্থিতিস্থাপকতা দেখাবে না। রাবার বলো, প্লাস্টিক বলো, বা তোমার এই যে মোজা বলো আমরা যে ইউজ করি, ঠিক আছে, বা স্প্রিং বলো, বারবার আপ ডাউন করলে এটা স্থিতিস্থাপকতা দেখায় না, অর্থাৎ সেটা আপ ডাউনটা সমান হয় না। পীড়ন এবং বিকৃতি যে অনুপাত সমান হয়, আমরা হুকের সূত্র দেখাচ্ছি, সেটা সমান হয় না, যেটাকে আমরা বলি স্থিতিস্থাপক ক্লান্তি। আচ্ছা, সো এটার একটা বেসিক কনসেপ্ট এখানে দিয়েছি, যদিও পরীক্ষায় আসে না, জাস্ট বোঝার জন্য। সেটা হচ্ছে পীড়ন সমানুপাতি বিকৃতি এতটুকু পয়েন্ট পর্যন্ত কিন্তু এটা মেনটেন করে, পি পয়েন্ট পর্যন্ত মেনটেন করে। দেখো এখানে একটা অবস্থান দেখানো হচ্ছে, সেখানে তুমি চাইলে সেখানে এখানে এম দিতে পারো, মনে করো আমি এখানে পয়েন্ট এম দিলাম, এই এম পয়েন্ট পর্যন্ত সীমা, স্থিতিস্থাপক সীমা। এর বাইরে কি হচ্ছে, এটা আমি যদি বিকৃতি পীড়ন যদি বাড়াই তাহলে কিন্তু বিকৃতি বেশি করলে কিন্তু পীড়নের যে ব্যাপারটা সেটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ আপ ডাউনটা সমান হয় না। একটা সময় দেখো এখানে এই কিউ বিন্দুর নমনীয় আচরণ, এরপর কিন্তু একদম ম্যাচটা হচ্ছে সর্বোচ্চ সীমা, এরপর এটা ছেড়ে যাবো বঙ্গুর বিন্দু বলি, এটাকে আমরা বলি স্থিতিস্থাপক একদম মানে অসহপীড়ন বা অসহবার এই পয়েন্টে। হ্যাঁ, তো এটা মূলত হচ্ছে কি এতটুকু পরিমাণ পীড়ন এবং বিকৃতি সমানুপাতি মেনটেন করবে, বাকিটা এরপর আস্তে আস্তে কি হবে, এটা স্থিতিস্থাপকতা দেখায় না, একটা সমস্যাটা ছিটে যায়। ওকে, এখন মোস্ট ইম্পর্টেন্ট একটা যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইস্পাত রাবারের চেয়ে বেশি স্থিতিস্থাপক। আমরা সবসময় বলি যে কোনো বস্তু যদি বেশি মানে মুভ করতে পারে তখন আমরা বলি বেশি ইলাস্টিক, কিন্তু কথাটার মধ্যে একটু প্রবলেম আছে। হ্যাঁ, কীরকম? যেমন আমরা যদি এরকম ধারণা করতে পারি, যে এরকম ধারণা করি অলমোস্ট ক্ষেত্রে, সেটা হচ্ছে কি একটা বস্তুকে বেশি মশলে ফেলতে পারি বা একটা বেশি মুভেবল, তাহলে সেটা বেশি স্থিতিস্থাপক। অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু একটু ডিফারেন্ট, মানে উল্টাটা আমরা বুঝি বলতে এই কারণে বলি যে দেখো, আমরা স্থিতিস্থাপকতা জিনিসটা কি, স্থিতিস্থাপকতা হচ্ছে কি আমরা বল প্রয়োগ করলে বস্তুর মনে করো পরিবর্তন হয়। পরিবর্তন আমরা তিন ধরনের দেখালাম, দৈর্ঘ্যের পরিবর্তন বা আয়তনের পরিবর্তন বা আকারের পরিবর্তন। ধরে নাও এখানে আমরা দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, তাহলে যে ধর্মের কারণে বস্তু আগের অবস্থায় চলে আসতে চাই সেটা হচ্ছে স্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে কি যে ধর্মের কারণে বস্তুটিকে আগের অবস্থায় চলে আসতে চাই। যেমন একটা রাবারকে তুমি টানলা, ছেড়ে দিলে আবার আগের অবস্থা, তাহলে আগের অবস্থা আসার যে প্রবণতা সেটা হচ্ছে কি স্থিতিস্থাপকতা। এখন দেখো ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সমান, তাহলে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল যদি সমান হয় স্থিতিস্থাপকতার মধ্যে, তাহলে একই দেখো এখানে একটা রাবারের তার দেখানো হচ্ছে, এখানে একটা ইস্পাতের, তাহলে রাবারে কম বল প্রয়োগ করতে হবে, তাহলে কম বল উৎপন্ন হবে, মানে বিকৃতি প্রতিরোধকারী বল এখানে কম উৎপন্ন হবে, কিন্তু এখানে বল বেশি উৎপন্ন হবে। তাহলে যেখানে বেশি বল উৎপন্ন হবে তার স্থিতিস্থাপকতা কিন্তু বেশি। এই কারণে আমরা বলি যে দেখো, একই প্রসেসের ক্ষেত্রফল দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ভিন্ন বস্তুর মধ্যে যে বস্তুতে যত বেশি প্রতিরোধ বলের সৃষ্টি হবে সেই বস্তুর স্থিতিস্থাপকতা তত বেশি। হ্যাঁ, তাহলে দেখো যে বস্তুতে যত বেশি বল প্রয়োগ করতে হবে তার স্থিতিস্থাপকতা তত বেশি, তাহলে দেখা যাচ্ছে ইস্পাতের চেয়ে রাবারের স্থিতিস্থাপকতা বেশি হবে না, কিন্তু রাবারের চেয়ে ইস্পাতের স্থিতিস্থাপকতা কী হবে, বেশি হবে। কেন? কারণ ইস্পাতে বেশি বল প্রয়োগ করতে হবে, তাহলে বেশি বল উৎপন্ন হবে। হ্যাঁ, এই লজিকে তাহলে আমরা বলতে পারি ইস্পাতের স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে কি বেশি। অবশ্যই তোমাকে যদি বলা হয় ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা কীরকম হবে, তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা হচ্ছে অনেকটা এরকম, এটা দুইটা আদি দৈর্ঘ্য সেম, কিন্তু এটা বেশি প্রসারণ করা যাবে, এটা কম প্রসারণ করা যাবে না। একই রকম বল প্রয়োগ করা হলো, দুইটাতে সেম বল প্রয়োগ, এটাতে বেশি সরণ হবে কিন্তু এটাতে কি হবে, কম সরণ হবে। তো আমরা যে স্থিতিস্থাপকতা দেখাইছি যে ইয়াংস মডুলাস বা ইয়াংকের গুণাঙ্ক, তাহলে ইয়াংকের গুণাঙ্কটা আমরা কীভাবে বের করি? ইয়াংকের গুণাঙ্কটা বের করে আমরা হচ্ছে এইরকমভাবে, দেখো ইয়াংকের গুণাঙ্ক আমরা বলছিলাম পীড়ন, দেখো ইয়াংকের গুণাঙ্ক হচ্ছে কি পীড়ন বাই বিকৃতি, পীড়ন হচ্ছে এফ বাই এ আর বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখানে এফ ক্যাপিটাল এল এ স্মল এল, তাহলে এফ এ দেখো এফ ক্যাপিটাল এল এ স্মল এল মানে হচ্ছে চেঞ্জ। তাহলে দেখো ইস্পাতের জন্য সেটা হচ্ছে কি স্টিল ইস্পাত, তাহলে স্টিলের জন্য এল এস আর রাবারের জন্য এল আর। এখন একটাকে আটটা দ্বারা ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে সবগুলো চলে যায়, ভাগ করে দেখো তাহলে এল আর বাই এল এস হবে, এল আর বাই এল এস। কিন্তু দেখো এল আর গ্রেটার দেন এল এস, এল আর গ্রেটার দেন এল এস, তাহলে এল আর গ্রেটার দেন এল এস, তাহলে এই ভাগফলটা 1 এর চেয়ে বড় হবে। তাহলে 1 এর চেয়ে বড় হওয়া মানে হচ্ছে কি ওয়াই এস গ্রেটার দেন ওয়াই আর, মানে ইয়াংস মডুলাস অফ স্টিল ইজ গ্রেটার দেন ইয়াংস মডুলাস অফ রাবার। তাহলে আমরা বলতে পারি যে ইস্পাতের স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে কি বেশি। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন।
ওকে, আমরা দেখবো এখন তারের সম্প্রসারণে কৃত কাজ, বা আমরা এটাকে বলি স্থিতিস্থাপক বিভব শক্তি রাশিমান নির্ণয়। কিভাবে আমরা স্থিতিস্থাপক বিভব শক্তি নির্ণয় করবো একটু দেখো। আচ্ছা, যেমন এখানে একটা তার আছে, এই তারটাকে আমরা এখন কি করব, একটু প্রসারিত করব বল প্রয়োগে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কি পরিমাণ সম্পাদিত হবে, কাজ খুব বেশি জিনিস। আমরা ডাব্লিউ ইকুয়াল এফ এস বলি, ডাব্লিউ ইকুয়াল কি বলি, এফ এস বলি, রাইট। এফ ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, রাইট, এফ এস, রাইট। তাহলে আচ্ছা, এখন আমি ক্ষুদ্র ডিএল পরিমাণ সরাই, এখানে মানে আমরা তো এল পরিমাণ সরাই না, মনে করো ক্ষুদ্র ডিএল পরিমাণ সরালাম, এখান থেকে এতটুকু পরিমাণ ভারসাম্য অবস্থা থেকে ক্ষুদ্র ডিএল পরিমাণ সরাতে কৃতকাজ কতটুকু, কৃতকাজ ডিডাব্লিউ যদি বলো তাহলে হচ্ছে কি এফ ডিএল, অর্থাৎ অল্প পরিমাণ সরানোর জন্য অল্প পরিমাণ কাজ। তাহলে ডিডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডিএল, ডাব্লিউ ইকুয়াল এফ এফ এল, কতটুকু কাজ স্মরণ হলো, এল পরিমাণ স্মরণ। তাহলে ডাব্লিউ ডিডাব্লিউ, অল্প ডি মানে হচ্ছে স্মল বোঝায়, ক্যালকুলাসের ক্ষেত্রে ডি মানে সবসময় কি বোঝাবে, স্মল বোঝাবে। ডিডাব্লিউ ইকুয়াল হচ্ছে এফ ডিএল, এফ ডিএল। আচ্ছা, এখন এটাকে যদি আমরা এখান থেকে এই পজিশনে, আই মিন এখানে এল ইকুয়াল 0 টু এল ইকুয়াল এল, এল ইকুয়াল এল, তাহলে এই সীমার মধ্যে আমরা কাজ করতে পারি। অর্থাৎ ইন্টিগ্রেশন মানে হচ্ছে সব যোগ করা, ঠিক আছে, ইন্টিগ্রেট করা, একত্রিত করা। তাহলে দেখো 0 থেকে এল পরিমাণ সরাতে কি পরিমাণ কাজ হবে, তাহলে এফ ডিএল। আচ্ছা, এখন এফ এর রাশিমালাটা আমরা কি লিখতে পারি, ওয়াই ক্যাপিটাল এল বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। যেমন এটা আমরা থেকে পাই সেটা একটু খেয়াল করো। যেমন আমরা ইয়াংস মডুলাস বলতে কি বলছিলাম, ইয়াংয়ের দৈর্ঘ্য পীড়ন মানে হচ্ছে কি দৈর্ঘ্য গুণাঙ্ক, দৈর্ঘ্য গুণাঙ্ক মানে পীড়ন বা বিকৃতি, পীড়ন মানে হচ্ছে এফ বাই একক ক্ষেত্র বলে বিকৃতি প্রতিরোধকারী বল, আর এটা হচ্ছে কি বিকৃতি, বিকৃতি হচ্ছে কি পরিবর্তন বাই আদি, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আর হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, পীড়ন মানে এফ বাই। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ওয়াই ইকুয়াল এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এফ ইকুয়াল কি লিখতে পারি, ওয়াই ক্যাপিটাল এ স্মল এল বাই ক্যাপিটাল এল, এই জিনিসটা আমরা ফোর্স এখানে লিখলাম। আচ্ছা, এখন আমরা ইন্টিগ্রেশন করছি কার সাপেক্ষে, স্মল এল এর সাপেক্ষে, তাহলে বাকি টার্মগুলো কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এ বাই ক্যাপিটাল এল, এটাই আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মিনস হচ্ছে কত, এক্স স্কোয়ার বাই 2। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের ফর্মুলাটা হচ্ছে এরকম, এক্স টু দি এন ডিএক্স হচ্ছে কি এক্স টু দি এন প্লাস 1 বাই এন প্লাস 1। ধরো তোমাকে যদি বলা হতো এরকম ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কত হতো, এক্স টু দি 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, আলটিমেটলি 1/3 এক্স কিউব হতো, ঠিক আছে। তাহলে এক্স ডিএক্স হলে পাওয়ার কত, 1, তাহলে কত হবে এক্স টু দি 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। আশা করি এই জিনিসটা এখন বুঝে গেছে। আচ্ছা, তাহলে এখন আমরা একবার আপার লিমিট বসাবো আর একবার লোয়ার লিমিট বসাবো ইন্টিগ্রেশন ফর্মুলা অনুসারে। তাহলে দেখো আলটিমেটলি কী পাচ্ছি আমরা, ওয়াই ডাব্লিউ ইকুয়াল কী পাচ্ছি, হাফ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল এ এল স্কোয়ার স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। তাহলে জিনিসটা বুঝতে হবে, যখন কাজ বুঝাবে কৃত কাজ বা বিভব শক্তি, তখন রাশি মেলাটা হচ্ছে এরকম। গাণিতিক প্রবলেম আমরা যখন সলভ করবো তখন দেখবো জিনিসগুলো কীভাবে আসে। আর একক আয়তনে সঞ্চিত শক্তি যখন বলবে, একক আয়তন যখন বলবে, একক আয়তনের কাজ কী পরিমাণ, সেটা হচ্ছে ডাব্লিউ বাই ভি। ভি মিনস হচ্ছে ভলিউম, ভলিউম মিনস হচ্ছে ক্ষেত্রফল ইন্টু লেন্থ, 3 dimensional, so 2 dimensional into 1 dimensional, তাহলে W by V। আচ্ছা, তাহলে W মিনস হচ্ছে এটা, এই রাশিটা, বাই হচ্ছে AL বাই AL। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি এই টার্মটা। আমি একটু এটা কীভাবে করে লিখলাম, এটা লেখার কারণ হচ্ছে দেখো ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, এই জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি একটু দেখো, এফ বাই এ, এফ বাই এ মানে হচ্ছে পীড়ন, পীড়ন মানে হচ্ছে কত, ক্যাপিটাল ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা, এটা পীড়ন আর এটা হচ্ছে বিকৃতি। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি ইউ মিনস হচ্ছে কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। সো এই রাশির মধ্যে দুইটি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কারণ দুইটা নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করবো, তখন বুঝবা একদম আমি ধারাবাহিকভাবে সব কিছু একদম বেসিক্স সব কিছু বুঝাবো, ঠিক আছে। আমরা দেখবো পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত কি, পয়সনের অনুপাত হচ্ছে অনেকটা সুইংগামের মতো, লম্বায় টানলে প্রস্থ ছোট হবে, প্রস্থে মোটা হলে লম্বায় ছোট হবে, ঠিক আছে। তাহলে এটা বিষয়টা হচ্ছে এরকম, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, এটা একটা ধ্রুব সংখ্যা, এটাকে বলা হয় পয়সনের অনুপাত। এটাকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। সিগমা মিনস হচ্ছে কি পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। মনে করে একটা বস্তু সাইজ এরকম, ডায়ামিটার বা ব্যাস হচ্ছে এতটুকু পরিমাণ, একে লম্বায় টানলে দৈর্ঘ্য বেড়ে যায়। মনে করো আদি দৈর্ঘ্য ছিল এল, এখন স্মল এল পরিমাণ বেড়ে গেল, কিন্তু ব্যাসটা ছোট হয়ে গেল, ব্যাস ছোট হয়ে গেল, কতটুকু ছোট হলো, স্মল ডি পরিমাণ ছোট হলো। চেঞ্জটা হচ্ছে স্মল ডি। তাহলে পরিবর্তিত ব্যাসটা কতটুকু, ডি ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি, ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি। তাহলে আমরা কি বলতে পারি, এই জায়গায় একটু খেয়াল করো, পয়সনের উপর সিগমা ইকুয়াল হচ্ছে মাইনাস, একটা মাইনাস ইউজ করা হয় কেন, কারণ একটা বাড়লে আর একটা কমে, দৈর্ঘ্য বাড়লে প্রস্থ কমে, প্রস্থে বাড়লে দৈর্ঘ্য কমে, ঠিক আছে।
তাহলে এখন সিগমা ইকুয়াল মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি, ওই যে আমরা বলছিলাম বিকৃতি, পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতি মানে হচ্ছে কি পরিবর্তন বাই আদি, তাহলে পরিবর্তিত ব্যাস বাই আদি ব্যাস, পরিবর্তিত দৈর্ঘ্য বাই আদি দৈর্ঘ্য। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা এটা। অথবা চাইলে আমরা এটা কি করতে পারি, রেডিয়াস দিয়ে দেখাতে পারি। ইনিশিয়াল রেডিয়াস, আদি রেডিয়াস হচ্ছে এতটুকু পরিমাণ, চেঞ্জ হচ্ছে কি ডেলার, ডেলার, ঠিক আছে। আর আদি দৈর্ঘ্য হচ্ছে এল নট, আর চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে ডেল এল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি। তাহলে এখানে মাইনাসটা ইউজ করা হয় কেন, দৈর্ঘ্য বাড়লে প্রস্থ ছোট হয়, প্রস্থ বাড়লে দৈর্ঘ্য কি হয়, ছোট হয়। এই কারণে অর্থাৎ একটা বাড়লে একটা যেহেতু কমে, তাহলে মাইনাস প্লাস, এই যে এখানে মাইনাসের ব্যাপারটা এই কারণে আসছে। তাহলে দেখো পয়সন্দ্র অনুপাতের কোনো মাত্রা থাকবে না, একক থাকবে না। কেন, কারণ তুমি যদি বলো একক বলো, তাহলে মিটার, এদিকে মিটার, মিটার মিটার স্কোয়ার, মিটার 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 স্কোয়ার, তাহলে ভাগ করলে তাহলে মাত্রা থাকবে না, এককও থাকবে না। এটা এমসিকিউর জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে পয়সন্দ্র অনুপাতের কোনো একক থাকবে না, মাত্রা থাকবে না। ওকে, তারপর দেখো এটার মান হচ্ছে -1 থেকে হাফের মধ্যে। এটা অনেকটা মুখস্থ রাখতে হবে তোমাদের ইন্টারমিডিয়েটে। এটার ব্যাখ্যা নাই, আমি এখানেও ব্যাখ্যা দিচ্ছি না, একটু মনে রাখবা। তবে তোমরা যখন অনার্সে যাবা, তাহলে এটা নিয়ে বিস্তারিত রাশিমালার ব্যাপার আছে। তোমরা অনার্স ফার্স্ট ইয়ারে গেলে প্রপার্টিস অফ ম্যাটার, ব্রিজলাল একটা বই আছে, সেখানে এটা নিয়ে বিস্তারিত লেখা আছে। বা অনার্স ফার্স্ট ইয়ারে যে কোনো বই এটা নিয়ে বিস্তারিত লেখা আছে, ইন্টারমিডিয়েটে নাই, সেই কারণে এটা নিয়ে আমি আসলে লেকচারটা বড় করতে চাচ্ছি না। তারপর দেখো এটাও এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইস্পাতের পয়সন্দ্র অনুপাত 0.33, তামার জন্য 0.34, আর অ্যালুমিনিয়ামের জন্য 0.35। মোস্ট ইম্পর্টেন্ট। সো এমসিকিউর জন্য এটা রাখবে। পয়সন্দ্র অনুপাতের মাত্রা এবং অনুপাত, মাত্রা এবং একক কোনোটাই নেই। তারপর এটার মান হচ্ছে -1 থেকে হাফের মধ্যে, ঠিক আছে। সো এতটুকু পরিমাণ হচ্ছে কি পয়সন্দ্র অনুপাত রিলেটেড। দেখো গুরুত্বপূর্ণ কয়েকটা প্রবলেম ডিসকাস করছি। একটি তারের 0.01 দৈর্ঘ্য বিকৃতিতে পার্শ্ব বিকৃতি হচ্ছে এত, 0.0024 হলে পয়সন্দ্র অনুপাত কত। তাহলে আমরা পয়সন্দ্র অনুপাত বলতে কি বুঝলাম, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। তাহলে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি আমরা বসাই দিলে বরাবর চলে আসে। অনেকেই এটা নেই কি করো, পার্শ্ব বিকৃতি বলতে আমরা যেটা বুঝি চেঞ্জ অফ ডায়ামিটার, ইনিশিয়াল ডায়ামিটার, চেঞ্জ অফ লেন্থ, ইনিশিয়াল লেন্থ, এটা এভাবে ধরে বসাই করো, দরকার নেই আমাদের বরাবর ডেফিনিশন অনুসারে বসাই দিলে হবে। আচ্ছা, তাহলে আমরা কোনো একক পাবো না, কোনো মাত্রা পাবো না। তারপর দেখো 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য বৃদ্ধি 0.05 সেন্টিমিটার হলে তারটির ব্যাস কতটুকু হ্রাস পাবে। তাহলে যদিও আমরা পয়সন্দ্র অনুপাত ক্ষেত্রে একটা মাইনাস ইউজ করি, কিন্তু মানের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নেই, সেই কারণে আমরা কিন্তু ডিরেক্টলি প্লাসে লিখবো। এবং সেই ক্ষেত্রে আমরা সিগমা ইকুয়াল চেঞ্জ অফ ডায়ামিটার, ইনিশিয়াল ডায়ামিটার, চেঞ্জ অফ লেন্থ, ইনিশিয়াল লেন্থ। তাহলে চেঞ্জ অফ ডায়ামিটার সেটা হচ্ছে কত, আমরা এটাকে ক্যালকুলেশন করে এতটুকু পাচ্ছি, একটু এটাকে উপরে নিয়ে গেলাম, এটা নিচে আসলো। তাহলে স্মল ডি ইকুয়াল কত, সিগমা ক্যাপিটাল ডি স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এখন দেখো সিগমার মান হচ্ছে 0.25, স্মল ডি দেখো ক্যাপিটাল ডি মানে হচ্ছে কি আদি ব্যাস, এত ব্যাস, মিলিমিটারটাকে মিটারে নিয়ে গেলে 10⁻³ মিটার। ওকে, তারপর দেখে স্মল এল, চেঞ্জ অফ লেন্থ কতটুকু পরিমাণ, সেটা হচ্ছে 0.05 সেন্টিমিটার, সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে 10⁻² দ্বারা মাল্টিপ্লাই করবো। আচ্ছা, ক্যাপিটাল এল এটা হচ্ছে কি ইনিশিয়াল লেন্থ 2 মিটার, ক্যালকুলেশন করলে আমরা এত মিটার পাচ্ছি, সেটা ব্যাসের চেঞ্জ। আচ্ছা, সেম ওয়েতে আমরা করব, দেখো এই দুইটা হচ্ছে কি পয়সন্দ্র অনুপাত নিয়ে, এই দুটো অঙ্ক হচ্ছে কৃন্তন গুণাঙ্ক, ব্যবর্তন, এইটার আমরা 3টা নাম লিখেছি। তোমাদের আমি আবার একটু যদি মনে করাই দিই, বা ভিডিওটা পজ করে আগেরগুলো একটু, আগের যে আমরা নিয়ে দেখাইছিলাম কৃন্তন গুণাঙ্ক নিয়ে, এটা আমরা 3টা নাম বলছিলাম এরকমভাবে, ঠিক আছে। এরকমভাবে একটা বস্তু যখন এভাবে আসে ABCD, ঠিক আছে, এটাকে আমরা যখন বল প্রয়োগ করব, F বল প্রয়োগ করলে কি হয়, এটা থিটা কোণে সরণ হয়, আচ্ছা থিটা কোণে সরণ হয়। এটাকে আমরা এই যে দেখো এটা C প্রাইম, এটা D প্রাইম মনে করো, ঠিক আছে। তাহলে এই যে এটাকে আমরা বলি ব্যবর্তন কোণ থিটা হচ্ছে কি ব্যবর্তন কোণ, বা এটাকে আমরা বলি কৃন্তন কোণ, ঠিক আছে। এটাকে আমরা ব্যবর্তন বিকৃতি হিসেবে বলেছিলাম, ব্যবর্তন বিকৃতি, কৃন্তন বিকৃতি, তারপর আকার বিকৃতি, এটাকে আমরা দৃঢ়তার বিকৃতি বলি, ঠিক আছে। তারপর হচ্ছে কি মুচট বিকৃতি, আর একটা বলছিলাম কাঠিন্যের বিকৃতি, প্রায় আমরা 6 ভাবে নামকরণ করতে পারি। এটা মিনস হচ্ছে কি, তাহলে এটা ওকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দরকার, প্রযুক্ত বল কত, তোমাকে বললো 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি এরকম একটা ঘন আকৃতির বস্তুর ঘনাকার বিপরীত তলে
হ্যাঁ, সমান ও বিপরীত কোণ স্পর্শী বল প্রয়োগ করায়, সমান বিপরীতমুখী বল প্রয়োগ করায়। আর 0.01 ডিগ্রি কোণ সৃষ্টি হলে অ্যালুমিনিয়ামের কৃন্তন গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে প্রযুক্ত বল কত? তাহলে প্রযুক্ত বল আমরা কৃন্তন গুণাঙ্ক এটা বলছে আমরা কি গুণাঙ্ক মানে হচ্ছে কি পীড়ন বা বিকৃতি। পীড়ন হচ্ছে F/A আর বিকৃতি হচ্ছে থিটা। তার মানে আমাদের যে ফর্মুলাটা সেটা হচ্ছে এটা ইকুয়াল F/A থিটা। তাহলে এখানে F ইকুয়াল হচ্ছে ইটা থিটা। ইটার মান আমরা পেয়ে গেছি, এর মানটা হচ্ছে কত? এর মান দেখো 3 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার স্কোয়ার আমাদের এটা কত হবে? ক্ষেত্রফল হবে। সো আমরা ক্ষেত্রফলটা এই তলের ক্ষেত্রফল কত? এত সেন্টিমিটার স্কোয়ার। আর বলটা যেহেতু ডাইনে আছে, সো আমরা বরাবর কি করব, এটা আর থিটাটা যদি ডিগ্রিতে আছে সেটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব, রেডিয়ান পাইবে 180 দ্বারা গুণ করব। আচ্ছা, তাহলে আমরা এখানে এফ এর মানটা পেয়ে যাবো এত ডাইন। তুমি সবসময় খেয়াল করবে নিউটন দিয়ে প্রকাশ করতে পারো, ডাইন দিয়ে প্রকাশ করতে পারো। ডাইন দিয়ে প্রকাশ করলে ক্ষেত্রফলটা হবে কি সেন্টিমিটার স্কোয়ার, আর আমরা নিউটন দিয়ে বের করতে চাইলে ক্ষেত্রফলটা হবে কি মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার থাকলে ক্ষেত্রফলটা হবে কি, ক্ষেত্রফল যদি মিটার স্কোয়ার থাকে, আবার বলছি ক্ষেত্রফল যদি মিটার স্কোয়ার থাকে তাহলে ফোর্স হবে কি নিউটন, আর ক্ষেত্রফল যদি সেন্টিমিটার স্কোয়ার থাকে ফোর্স হবে কি ডাইন। তুমি যদি অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা কত দেখো, এগুলো সবগুলো ডাইন সেন্টিমিটার স্কোয়ার আছে কনস্ট্যান্টটা, তাহলে আমরা এখানে ডাইনে লিখবো। অবশ্যই নিউটনে কনভার্ট করা যায়, আমরা নিউটনে কনভার্ট করার দরকার পড়ে না। তাহলে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার। দেখো এখানে এই যে এককটা, এখানে এই অঙ্কটার জন্য দেখো নিউটন এম ইনভার্স 2, এখানে ডাইন এম ইনভার্স 2। তাহলে আমরা নিউটন বলতে আমরা যেটা বুঝি 1 নিউটন বলতে 10⁵ ডাইন সেন্টিমিটার, 10⁵ ডাইন। অ্যাকচুয়ালি আমরা নিউটন এবং ডাইনের কনভার্সন যেটা সেটাতে একটু বুঝতে হবে, তাহলে এই জিনিসগুলো বোঝাটা খুব সহজ। তাহলে এই টেকনিকে মনে রাখতে হবে যে এই অঙ্কটা সেম, এটা আমি দেখাচ্ছি না, বরাবর এটার মতো সেম, একটু পরে দেখো সেম অঙ্ক। শুধুমাত্র মনে রাখতে হবে এখানে ফোর্সটা ডাইনে আসছে, এখানে ফোর্সটা নিউটন আসছে, তাহলে কনস্ট্যান্টটা কিসে আছে? এখানে কনস্ট্যান্টটা বা এই যে গুণাঙ্কটা কিসে আছে? ইটাটা কিসে আছে? ডাইন সেন্টিমিটার ইনভার্স 2, আর এখানে মিটার নিউটন এম ইনভার্স 2। ঠিক আছে, দুইটা দেখো একটু। একটি অ্যালুমিনিয়ামের ঘনকের প্রতিবাহুর দৈর্ঘ্য এরকম একটা ঘনক দেওয়া আছে, রেডটা দেখো, রেড মার্কার দিয়ে আমরা যেটা লিখেছি সেটা 10 সেন্টিমিটার, এবং উপরে এখানে দেখো 100 নিউটন বল প্রয়োগ করা হলো, এদিকে 100 নিউটন বল প্রয়োগ করা হলো। আচ্ছা, তাহলে বললো ঘনকের উপরের পৃষ্ঠের নিচের পৃষ্ঠের সাপেক্ষে 0.01 সেন্টিমিটার সরে গেল, মানে এটা এতটুকু পরিমাণ সরে গেল। তাহলে এখন নতুন পজিশন হচ্ছে এটা সি প্রাইম ডি প্রাইম বি প্রাইম, তাহলে এই পজিশন এতটুকু পরিমাণ সরে গেল, তাহলে এক্স হচ্ছে এতটুকু পরিমাণ। আচ্ছা, তোমাকে বললো ব্যবর্তন পীড়ন বলতে কত? F/A প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রযুক্ত বল হচ্ছে 100 নিউটন, আর ক্ষেত্রফল দেওয়া আছে কত? ক্ষেত্রফল দেওয়া নাই, প্রতি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার করে, তাহলে যে কোনো একটা তলের উপরে তলের ক্ষেত্রফল হচ্ছে কত? বাহু স্কোয়ার। তো ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, আর আয়তন হচ্ছে বাহু কিউব বা এক বাহুর কিউব। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 0. মিটার সেন্টিমিটারকে মিটার নিয়ে গেলে 10⁻² মিটার বা 0.1 মিটার। ঠিক আছে, সেটাকে স্কোয়ার করো, তাহলে ক্যালকুলেশন করলে এত নিউটন এম ইনভার্স 2 পাচ্ছে। এটা হচ্ছে পীড়ন। আর ব্যবর্তন বিকার বা বিকৃতি, ব্যবর্তন বিকৃতি বলো বা বিকার বলো, সেটা হচ্ছে থিটা। থিটা বলতে কত? যেমন আমরা থিটা মিনস হচ্ছে কি, অ্যাকচুয়ালি আমরা বলছিলাম থিটা টেন্ডস টু থিটা যদি খুব ছোট হয় তাহলে কি লিখতে পারি tan থিটা ইকুয়াল থিটা। তাহলে থিটা ইকুয়াল হচ্ছে কি, এটা আমরা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে এসি। সো এসি যে কোনো একটা বাহু 0.1 মিটার অর 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কতটুকু পরিমাণ সরলো, সেটা 0.01 মিটার সেন্টিমিটার, সেটাকে মিটারে নিয়ে যাও 10⁻² দ্বারা মাল্টিপ্লাই করলে হবে। তাহলে 1 × 10⁻³ এখন প্রশ্ন হচ্ছে মাত্রা কি হবে? কোনের স্বাভাবিকভাবে মাত্রা বলবো না আমরা, সেটা হচ্ছে ডিগ্রি বা রেডিয়ান। এটা ডিগ্রি হবে, যেহেতু কিসে আছে নিউটন আছে, এটা এত ডিগ্রি বলতে পারো তুমি। আচ্ছা, ডিগ্রি না লিখলেও কোনো সমস্যা নেই। তারপর দেখো ব্যবর্তন গুণাঙ্ক, এটা গুণাঙ্ক বলতে পীড়ন বা বিকৃতি। পীড়ন আমরা পেয়ে গেছি, আর বিকৃতি হচ্ছে এতটুকু পরিমাণ, ক্যালকুলেশন করলে আমরা মান পেয়ে যাচ্ছি। তাহলে ব্যবর্তন গুণাঙ্ক যে কথা, পীড়ন একই কথা, কারণ বিকৃতির কোনো একক নেই। বিকৃতির একক নেই কেন? কারণ বিকৃতির একক হচ্ছে কি, আমরা স্বাভাবিকভাবে যেটা বলি, যেহেতু 2টাই মিটার বা 2টাই সেন্টিমিটার হিসেবে, যদিও এটা ডিগ্রি হিসেবে আমরা ধরে নিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই অঙ্কটা একটু ডিফারেন্ট, আমি বলবো এটা হচ্ছে কি আমরা আয়তন গুণাঙ্ক নিয়ে করব। দেখো এত নিউটন এম ইনভার্স 2 চাপে সীসার ঘনত্ব কত? তাহলে সীসার স্বাভাবিক ঘনত্ব দিয়ে আছে, আর সীসার আয়তন গুণাঙ্ক দিয়ে আছে। তাহলে আমরা আয়তন গুণাঙ্ক বলতে কি বুঝি, সেটা হচ্ছে গুণাঙ্ক বলতে F/A পীড়ন বা বিকৃতি, আর বিকৃতি হচ্ছে কি পরিবর্তিত আয়তন। দেখো আয়তন কতটুকু চেঞ্জ হলো, বি স্মল বি, ক্যাপিটাল বি হচ্ছে কি আদি আয়তন, আর বি প্রাইম হচ্ছে পরিবর্তিত আয়তন। আর কতটুকু পরিমাণ সংকোচন বা প্রসারণ হলো, সেটা হচ্ছে কি স্মল বি বাই ক্যাপিটাল বি। তাহলে এবার চাপ বাই দেখো বল বাই ক্ষেত্রফল মিনস হচ্ছে চাপ, তাহলে পি ভি বাই
স্মল বি। আচ্ছা, ক্যাপিটাল বি বাই স্মল বি ইকুয়াল, এটাকে আমরা কি লিখবো, ক্যাপিটাল বি বাই পি। তাহলে ক্যাপিটাল বির মান দিয়ে আছে, আয়তন গুণাঙ্কের মান দিয়ে আছে এটা, আর পিটা হচ্ছে কি চাপটা দিয়ে আছে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 40, এখান থেকে স্মল বি ইকুয়াল হচ্ছে কত, বি বাই 40। ওকে, এখন দেখো ধরা যাক চাপ প্রয়োগের ফলে সীসার নতুন আয়তন যদি তুমি কি বলো বি প্রাইম বলো, ঘনত্ব রো প্রাইম বলো, তাহলে দেখো রো ইকুয়াল এম বাই বি, এম ইকুয়াল রো বি, রো ইকুয়াল এম বাই বি। তাহলে সুতরাং এম ইকুয়াল হচ্ছে কত, রো বি। তাহলে এটার উপর বেস করে আমরা বলতে পারি আদি ভর এবং বর্তমান ভর সেম হবে, জাস্ট ঘনত্ব এবং আয়তনে পরিবর্তন হবে। তাহলে আদি ভর এবং বর্তমান ভর ইকুয়াল হচ্ছে কি এম ইকুয়াল রো ভি। তাহলে রো ভি ইকুয়াল হচ্ছে কি বি প্রাইম রো প্রাইম। এখান থেকে আমরা রো প্রাইম পরিবর্তিত ঘনত্বটা কত হবে এখান থেকে এটা, স্মল বিটা আমরা বি প্রাইমটা আমরা আমাদের একটু বের করতে হচ্ছে। বি প্রাইমটা কিভাবে বের করবো, বি প্রাইম হচ্ছে কত, বি মাইনাস স্মল বি। বি প্রাইম মানে হচ্ছে পরিবর্তিত আয়তন, এটা আদি আয়তন বাই আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তনটা আমরা এখানে পেয়ে গেছি, ক্যালকুলেশন করলে এটা। তাহলে বি প্রাইমের জায়গায় আমরা যদি এটা বসাই, এইটা বসাই, তাহলে স্মল বি এই দুটো চলে যাবে, এই দুটো চলে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি, এটা ক্যাপিটাল বি, স্মল বি না, ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, দুইটা ক্যাপিটাল বি চলে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা রো প্রাইম পরিবর্তিত ঘনত্ব আমরা তাহলে কি সীসার ঘনত্ব কত, তাহলে আমরা সীসার ঘনত্বটা পেয়ে গেছি ক্যালকুলেশন করলে, ঠিক আছে। তার দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 মিলিমিটার স্কয়ার এবং অসহ পীড়ন দেওয়া আছে। অসহ ওজন ও অসহ মান নির্ণয় করো। অসহ ওজন বলতে অসহ পীড়ন ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে পীড়ন দেওয়া আছে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 2 মিলিমিটার স্কয়ার। মিলিমিটারকে মিটারে নিয়ে গেলে 10 ইনভার্স দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম, তাহলে এত নিউটন পেয়ে গেলাম। আর অসহ ভর বলতে আমরা বলি ভর বলতে ওজন বাই অভিকর্ষ ত্বরণ, ডাব্লিউ ইকুয়াল যেহেতু এমজি, সো এমজি বাই জি, দ্যাট ইজ এমটা আমরা পেয়ে যাব 50 কেজি। অর্থাৎ যেই পরিমাণ বর চাপালে কোনো বস্তু অভিকর্ষ ত্বরণ সেটা স্থিতিস্থাপকতা দেখাবে না, অর্থাৎ সেটা ছিঁড়ে যাবে, সেটাকে আমরা বলি অসহ বর বা অসহ যে ওজন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো স্থির তাপমাত্রায় 20 বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তনে, 20 বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 20 ইন্টু 1.013 10 টু দি 5 নিউটন ইনভার্স 2। 20 বায়ুমণ্ডলীয় চাপ এটি বস্তুর আয়তনের পরিবর্তন এত পার্সেন্ট, 0.01% হলে আয়তনের স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করো। আচ্ছা, আয়তন গুণাঙ্ক বি মিনস হচ্ছে কত, পীড়ন বাই বিকৃতি। পীড়ন বলতে এফ বাই এ, এটা মিনস হচ্ছে চাপ। ওকে, 20 বায়ুমণ্ডলের চাপ, তাহলে 20 ইন্টু এটা, আর স্মল বি বাই ক্যাপিটাল বি। স্মল বি বাই ক্যাপিটাল বি হচ্ছে 0.01%, 0.01 বাই 1/100। তাহলে যে এটাকে আমরা যদি এটি স্কিপ করতে চাই, দশমিকের উপর 2 ঘর আছে, তাহলে এদিকে তাহলে কত হবে, 2টা শূন্য বেড়ে যাবে। এই হচ্ছে বিষয়, ক্যালকুলেশন করলে আমরা আয়তন গুণাঙ্ক পেয়ে যাবে, তো নিউটন এম ইনভার্স 2। আসলে সেটা পীড়নের সমান হবে, কারণ বিকৃতি কোনো একক নাই। কত চাপে 500 ঘন সেন্টিমিটার পারদের 1 ঘন সেন্টিমিটার সংকোচন হবে। সো সংকোচন বলো প্রসারণ বলো আয়তন গুণাঙ্ক, সেটা হচ্ছে কি এফ বাই এ স্মল বি বাই ক্যাপিটাল বি। দ্যাট ইজ এফ বাই এ মিনস হচ্ছে কত, প্রেসার বি, আর ক্যাপিটাল বি উপরে গেলে স্মল বি নিচে আসলো, এখান থেকে আমরা প্রেসারটা বের করে ফেলতে পারবো। বি আয়তন গুণাঙ্ক দিয়ে আসছে, স্মল বি চেঞ্জটা কতটুকু পরিমাণ, 1 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে 10 ইনভার্স 2 মিটারকে এখন আমাদের কিউব করো যেহেতু ঘন আছে, আর 500 ঘন সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে 10 ইনভার্স 2 কিউব আছে, কিউব দিয়ে দাও, তাহলে ক্যালকুলেশন করলে 5.20 10 টু দি 7 নিউটন এম ইনভার্স 2। এখানে 3টা গুরুত্বপূর্ণ প্রবলেম দেখাচ্ছে আমি, দেখো 1 মিটার দীর্ঘ এবং 5 ইন্টু 10 ইনভার্স 4 মিটার ব্যাস বিশিষ্ট একটি ইস্পাতের তারে 19.6 নিউটন বল প্রয়োগ করলে এটি বৃদ্ধি পেয়ে 1.02 মিটার হয়। ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা আমরা যেভাবে দৈর্ঘ্য গুণাঙ্ক নিয়ে যেভাবে বের করি, যে একটা বস্তুর দৈর্ঘ্য মনে করো ক্যাপিটাল এল, এটা শুরু থেকে এটা এতটুকু আছে, এটাকে আমরা টান করলাম, মনে করো এতটুকু পরিমাণে আমরা এখানে ওজন দিলাম, তাহলে এটা মনে করো স্মল পরিমাণ সরলো, এতটুকু পরিমাণ সরলো মনে করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যে জিনিসটা বলি যে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করি। ইয়ং এর গুণাঙ্ক আমরা যেটা এটা মিনস হচ্ছে কি পীড়ন বাই বিকৃতি। পীড়ন মিনস হচ্ছে এফ বাই এ, আর বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, রাইট। স্মল এল বাই ক্যাপিটাল এল, এতটুকু পরিমাণ আমরা ইয়ং এর গুণাঙ্ক দেখাইছিলাম, ঠিক আছে। এফ বাই এ মিনস হচ্ছে কি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে কত, এ, কারণ এখানে আমরা যদি একটা সেকশন কাট করি তাহলে সেটা হবে কি একটা বৃত্তাকার এরকম, তো এর ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার স্মল এল বাই হচ্ছে কত, এফ ক্যাপিটাল এল, কারণ আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি এফ বাই এ, তাহলে থাকতেছে এফ বাই এ ক্যাপিটাল এল উপরে স্মল এল নিচে।
ওকে, তাহলে এখানে আদি দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং তারের বৃদ্ধি হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য হচ্ছে 1, বৃদ্ধি পেয়ে এত মিটার হয়। আদি দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, ক্যালকুলেশন করলে 0.02 মিটার, এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে এফটা দেওয়া আছে, তাহলে তারের ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে ব্যাস বাই 2, দ্যাট ইজ 2.5 × 10⁻⁴ নিউটন, সরি এত মিটার। ইয়ংয়ের গুণাঙ্ক কত, ক্যাপিটাল ওয়াই কত, তাহলে এখান থেকে আমরা বের করতে পারি। ঠিক আছে, সেই মতে এটা দেখো 1 মিটার দীর্ঘ, 1 বর্গ মিলিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এখানে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেওয়া আছে অবশ্য 1 মিলিমিটার স্কোয়ার, সেটাকে আমরা মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। মিলিমিটারকে মিটারে নিয়ে গেলে 10⁻³ মিটার স্কোয়ার, কনভার্সন একটু খেয়াল করতে হবে, তাহলে 10⁻6 মিটার স্কোয়ার। ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, কত বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, সো এটা কত বল প্রয়োগ করতে হবে, এফটা আমরা এভাবে করে বের করতে পারি। দৈর্ঘ্য বৃদ্ধি কত, 10% বৃদ্ধি বা 10% অফ ক্যাপিটাল এল, 10/100, 10L/100, এখান থেকে ক্যালকুলেশন করলে 1 মিটার/100, 1 মিটার/10। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে তাহলে মানটা পেয়ে যাই। ঠিক আছে, আচ্ছা সেই মতে এটা দেখো, একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য এত, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দিয়েছে, তারটির প্রান্তে এত নিউটন বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। দৈর্ঘ্য বৃদ্ধি কত, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, স্মল এল ইকুয়াল এফ ক্যাপিটাল এল এ, এটা লিখবে ফর্মুলাটা লিখবে, তারপর এটা লিখবে আর কি। আমি একসাথে এখান থেকে লিখে শুরু করেছি। সো মানগুলো বসাতে হবে। এ মিনস হচ্ছে কি এত মিলিমিটার স্কোয়ার, মিলিমিটারকে মিটারে নিয়ে গিয়ে স্কোয়ার করো, তাহলে চলে আসবে। ঠিক আছে, 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারকে টেনে 0.1 মিলিমিটার প্রসারিত করা হলো, যদি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক এত হয়, তবে সম্প্রসারণের কৃতকাজ কত। তাহলে আমরা তারের সম্প্রসারণের কৃতকাজের যে ফর্মুলা শিখেছি সেটা হচ্ছে হাফ অফ ক্যাপিটাল ওয়াই, আই মিন আমরা ইয়ংয়ের গুণাঙ্ক, ঠিক আছে, ক্যাপিটাল এ স্মল এল স্কোয়ার বাই কত ওয়াই ক্যাপিটাল এল। ঠিক আছে, তাহলে এখন আমরা ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, আচ্ছা 2 × 10⁻11 বসাই দিলাম। তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রে মিলিমিটার আছে, সেটাকে মিটারে নিয়ে যাও 10⁻3, তারপর আচ্ছা তারপর দেখো এটা স্মল এল কত মিটারটা সরণ হলো, এত মিটার প্রসারিত করতে, মিলিমিটারকে মিটারে নিয়ে যাও 10⁻3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, স্কোয়ার এক্স স্কোয়ার বসিয়ে দিছো। তারপর ক্যাপিটাল এল 2 মিটার বসালে আমরা এত জুল পেয়ে যাব কাজ। ঠিক আছে, সো আচ্ছা, সো এখন দেখো এটাও সেম অঙ্ক, এটাতে একটু দেখো 2 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারকে, ব্যাস বিশিষ্ট তারকে আই মিন হচ্ছে এখানে ক্ষেত্রফলটা দেওয়া নাই, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস নাই, ব্যাসার্ধটা বের করতে হবে। তারপর আমরা কি করব, এত নিউটন বলে এত নিউটন বার প্রয়োগে টানা হলো কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে কৃতকাজ হচ্ছে কত, হাফ অফ এটা ওই যে ওয়াই এর জায়গায় আমরা পায়ের স্কোয়ার লিখতে পারি, যেহেতু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে পায়ের স্কোয়ার, স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। স্মল এলটা আমরা এখান থেকে বের করতে পারি, যেহেতু ইয়াংস মডুলাস এফ ইকুয়াল হচ্ছে কি এফ ক্যাপিটাল এল এ স্মল এল, এখান থেকে আমরা স্মল এল মানটা বের করতে পারি। মানগুলো বসাই দেয়, এফ ইকুয়াল কত 10 নিউটন, ঠিক আছে, এল 2 মিটার পায়ের স্কোয়ার, আর আটটা দিয়ে না, এখন আমরা আটটা বের করবো, যেহেতু আটটা 1 মিলিমিটার, সো বুঝতেই পারো আর মিনস হচ্ছে কি 1/2 মানে হাফ মিলিমিটারকে 10⁻³ মিটার লিখতে পারি আমরা। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার, হাফ মানে 0.5, হাফ মানে 0.5 মিলিমিটার। সো এটাকে আমরা ব্যাসার্ধটাকে আমরা মিলিমিটারকে মিটারে নিয়ে যেতে পারি। তারপর পায়ের মানটা বসাই দিলাম, এর ওয়াই মান বসালাম, পাচ্ছি এতটুকু। স্মল এলটা আমরা এখানে বসালে আমরা কৃতকাজটা পেয়ে যাব। ঠিক আছে, সো এই অঙ্কটাও সেম অঙ্ক, এটা SW হিসেবে আমি দিলাম, তোমরা নিজেরা করবা। ঘনধাতুর ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে এবং দৈর্ঘ্য পীড়ন দেওয়া আছে। দৈর্ঘ্য বিকৃতি ঘটলে ধাতুটি প্রতি ঘনমিটারে সর্বোচ্চ কি পরিমাণে স্থিতিশক্তি সঞ্চিত হবে। আমরা বলি প্রতি ঘনমিটারে বা একক আয়তনে সঞ্চিত শক্তি সমান হচ্ছে কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। আমরা সেটা রাশিমালা দেখেছি, যারা দেখো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, হাফ ইন্টু পীড়ন দেওয়া আছে এত নিউটন m/2, কিন্তু বিকৃতিতে দেওয়া নাই, প্রবলেম নাই। আমরা ইয়ংস গুণাঙ্ক মানে হচ্ছে কি পীড়ন বাই বিকৃতি, তাহলে বিকৃতি ইকুয়াল পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক, বিকৃতি বাই ইয়ং গুণাঙ্ক, বিকৃতি পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক বসালে আমরা এত নিউটন মিটার m/3, নিউটন মিটার মানে জোল, কৃতকাজ প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তন বলতে m/3। এখন আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন সলভ করি। দেখো এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রাফি পরীক্ষাগারে একটি তার ইস্পাতের কিনা তা যাচাই করছিল। তাহলে দেখো এজন্য সে 2 মিটার দীর্ঘ এবং 1.1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তার নিল। তারটিতে 25 জুল বিভব শক্তি প্রয়োগ করায় তারটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি পায় এবং ব্যাস কত
5 ইন্টু 10^3 মিলিমিটার হ্রাস পায়। বিশুদ্ধ ইস্পাতের ইয়ং গুণাঙ্কটি আছে, তাহলে একটা তার আমরা বলি যে দৈর্ঘ্য টানলে প্রস্থ ছোট হবে, তাই একটা তার মনে করো, ঠিক আছে, একটা তার, সেটা টানলাম, তাহলে ছোট হয়ে গেছে, অবশ্যই ছোট হয়ে যাবে, কিন্তু প্রস্থ কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের পয়সনের অনুপাত কত, গ নম্বর প্রশ্ন পয়সনের অনুপাত কত, তাহলে পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখন অনেকে মাইনাস ইউজ করে, কিন্তু মানের ক্ষেত্রে কোনো প্লাস মাইনাস নাই, সুতরাং মাইনাস ইউজ না করাটাই ভালো, ঠিক আছে। তাহলে এটাকে স্মল ডি ক্যাপিটাল এল বা এটা, তাহলে স্মল ডি চেঞ্জ অফ ডায়ামিটার কত, 5 ইন্টু 10^3 মিলিমিটার। এই যে দেখো ব্যাস এত হ্রাস পায়, 5 ইন্টু 10^3 মিলিমিটার হ্রাস পায়। মিলিমিটারকে মিটারে নিয়ে যাও, তারা 10^3 দ্বারা মাল্টিপ্লাই করবো, এটা 10^6 হবে, ঠিক আছে। ক্যাপিটাল এল আদি দৈর্ঘ্য হচ্ছে কত, 2 মিটার আদি দৈর্ঘ্যের, 2 মিটার আদি দৈর্ঘ্যের, ওকে। তারপর দেখো স্মল এল মানে চেঞ্জ অফ লেন্থ হচ্ছে কত, তাহলে দেখো দৈর্ঘ্য 3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, 3 সেন্টিমিটারকে মিটারে নিয়ে যাও, তাহলে 10^2 মিটার, ওকে। আর ক্যাপিটাল ডি আদি ব্যাসটা হচ্ছে 1.12 মিলিমিটার, 1.12 মিলিমিটার, সেটাকে মিটারে নিয়ে 10^3, তাহলে ক্যালকুলেশন করলে পয়সনের অনুপাত সিগমার মান পাবো কত, 0.298, দশমিকের পর আরও আসবে, আমরা অ্যাপ্রক্সিমেটলি 3 ঘর পর্যন্ত নিলাম, ঠিক আছে, ওকে। তাহলে রাফির ব্যবহৃত তারটি ইস্পাতের কিনা তা ব্যাখ্যা করো। ইস্পাতের তার কিনা, সেটা ইস্পাতের প্রতিটি তারের জন্য প্রতিটি উপাদানের জন্য ইয়ংয়ের গুণাঙ্ক আছে, যেমন এখানে ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে 2 × 10^11 নিউটন m/2। তাহলে এখন তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে কত, মানে মিনস হচ্ছে পাই আর স্কোয়ার। আরটা আমরা কীভাবে বের করবো খেয়াল করো, আর ব্যাসটা দিয়ে আছে, ব্যাস হচ্ছে 1.12 মিলিমিটার, এটাকে ব্যাসার্ধ যদি ভাগ করতে হবে, মিলিমিটারকে মিটারে নিয়ে গেলে 10^3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে পাই আর স্কোয়ার আমরা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন তারের সম্প্রসারণের কৃতকাজ, আমরা কৃতকাজের রাশিমালা কি পেয়েছি, সেটা হচ্ছে W = ½ অফ ইয়ং গুণাঙ্ক y স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। এখান থেকে আমরা ইয়ং গুণাঙ্কটা বের করো, তাহলে 2y, ডাব্লিউটা হচ্ছে কত, 25 জুল, তাহলে 25 জুল বিভব শক্তি, এল সব কিছু বসাই দিছো, তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছ, 1.13 × 10^11। অথচ এটা যদি ইস্পাতের হতে হয়, তাহলে ইয়ং গুণাঙ্ক হতে হবে কত, 2 × 10^11 নিউটন m/2, তাহলে নিউটন m/2, তাহলে এতটুকু যেহেতু হচ্ছে না, তাহলে আমরা বলতে পারি এটা কি নিউটন m/2, তাহলে এটা ইয়ংয়ের গুণাঙ্ক, যেহেতু মিলতেছে না, দ্যাট মিনস এটা ইস্পাতের তৈরি ছিল না, ঠিক আছে। তো প্রথম কথা আমরা পয়সনের অনুপাতটা বের করলাম, আমি বারবার বলছি এখানে মাইনাস ইউজ করার কোনো দরকার নেই, মানের ক্ষেত্রে প্লাস মাইনাস নাই, ঠিক আছে। তুমি কারো কাছে 100 টাকা পাও, কি বলতে পারো -100 টাকা পাচ্ছ, সেটা বলতে পারবে না, ঠিক আছে। সিমিলার ওয়েতে তাহলে আমরা এটাকে তারটি কিসের তৈরি, ইস্পাতের তৈরি ছিল কিনা নাকি অন্য কিছু ছিল, সেটা ব্যাখ্যা করতে হলে আমাদের ইয়ং গুণাঙ্কে মিলতে হবে, না মিললে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো একটি স্টিলের তারের উপর 10 নিউটন বল প্রয়োগে তারের দৈর্ঘ্য এত বৃদ্ধি হয় 0.1 মিলিমিটার। বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের অন্য একটি তারে সমপরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। আচ্ছা, তার দুটি তার, এখন উদ্দীপকের প্রথম তারের দৈর্ঘ্য বিকৃতিতে কৃতকাজ কত। এখন অলমোস্ট ক্ষেত্রে দেখা যায় কি, এই অঙ্কটা করার ক্ষেত্রে W = Fs দিয়ে করে ফেলো। F ঠিক আছে 10 নিউটন বল প্রয়োগ করছে, কিন্তু S কত মিটার সরণ হলো, বলা হলো কত, তার দৈর্ঘ্য বৃদ্ধি হতে হয় না, আমাদের বলতে হবে এই যে তারের দৈর্ঘ্য বৃদ্ধি, তারের যে বিকৃতিতে কি পরিমাণ কাজ হয়, সেটা কিন্তু আমরা এখানে বের করেছি, ½ অফ y স্মল এল স্কয়ার বাই ক্যাপিটাল এল। এখন আমরা একটু দেখব যে দেখো ইয়ং মডুলাস হচ্ছে কি FL বাই A স্মল এল, এখান থেকে আমরা F ইকুয়াল কি বলতে পারি, y ক্যাপিটাল A স্মল এল বাই কত, ক্যাপিটাল এল। তাহলে আমরা এখান থেকে এটাকে F লিখতে পারি, বাকি স্মল এলটাকে লিখতে পারি। তাহলে কৃত কাজটা হবে আসলে ½ ইন্টু ফোর্স ইন্টু বিকৃতি, যে কতটুকু সরণ হলো সেটা, ঠিক আছে, তারের সম্প্রসারণের কৃত কাজ। তোমরা কখনো এটা এভাবে করবে না ½ ইন্টু বল ইন্টু সরণ, তখন হাফটা চলে আসবে না, এটা অনেকটা এরর টাইপের কথা, ঠিক আছে। তাহলে অর্থাৎ বারবার বলতে চাচ্ছি কৃত কাজ বলতে বল গুণ সরণ, অনেকে বল এবং সরণ দিয়ে মাইরে দাও, কিন্তু এই হাফটা দিয়ে দাও না, হবে না, কারণ আমরা রাশিমেলা প্রতিপাদন করে দেখাচ্ছি স্থিতিস্থাপকতার জন্য, ঠিক আছে। তাহলে এখানে এই রাশিমেলা থেকে আমরা এফটা বের করব, F ইন্টু এল, তাহলে হাফ একটা থেকে চাই, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে 5 × 10⁻⁴ জোর আসে, ঠিক আছে। এখন সেম তারে যে ফোর্স একই রকম, দেখা এখানে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে
আমাদের যে ইয়াটা দরকার সেটা হচ্ছে দেখো ইয়াংস মডুলাস দুটি যদি একই তারের, যেহেতু একই তারের জন্য ইয়াং মডুলাসটা সেম হবে, ইয়াং গুণাঙ্ক সেম। তাহলে কি হচ্ছে, তোমাকে বলা হচ্ছে উল্লেখিত বলের পরিবর্তনের পরিমাণ গাণিতিকভাবে বিশ্লেষণ করে। এখন সেম বস্তুকে একটি স্টিলের তারের উপর একটা এরকম একটা স্টিলের তারের উপর 10 নিউটন বল প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় 0.01 মিলিমিটার বলের পরিবর্তন। তাহলে বলটা পরিবর্তন করা হলো, বলা হচ্ছে একই দৈর্ঘ্যের, দুইটার দৈর্ঘ্য কিন্তু সেম, দুইটার দৈর্ঘ্য সেম, তাহলে ইয়াংয়ের গুণাঙ্ক সেম, যার কারণে আমরা এফ এল বাই ক্যাপিটাল এ স্মল এল। তাহলে বলা হলো বলের পরিবর্তন করার ফলে একই দৈর্ঘ্যের এবং দ্বিগুণ ব্যাসার্ধের জন্য একটি তারা সমপরিমাণ বৃদ্ধি ঘটে। তাহলে দুইটাতেই সেম বৃদ্ধি ঘটে, যার কারণে স্মল এলটা দুদিকেই সেম, ঠিক আছে। আবার এফটা বেরি করছে, এলটা একই রকম। তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলে কি হবে, চেঞ্জ হবে। এদিকে যদি এ লিখো, এদিকে হবে কি এ প্রাইম, এদিকে এ লিখলে এদিকে হচ্ছে কি এ প্রাইম। তাহলে খেয়াল করো, এদিকে এ হলে এদিকে এ প্রাইম। এখন এ মিনস হচ্ছে কত, পাই আর স্কোয়ার, এখানে পাই আর প্রাইম স্কোয়ার। আর প্রাইমটা হচ্ছে কত, আর এর দ্বিগুণ, আর এর কত গুণ, দ্বিগুণ ব্যাসার্ধের জন্য বলছে, তাই না। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এফ প্রাইমটা হচ্ছে কত, আর প্রাইম বাই আর প্রাইমটা হচ্ছে 2r বাই আর স্কোয়ার। তাহলে আমরা পরিবর্তিত বলটা হচ্ছে কত, এফ এর কত 4 গুণ, কত গুণ, তার মানে বলের পরিবর্তন কত গুণ করতে হবে, একই দৈর্ঘ্যের বৃদ্ধি হবে কিন্তু ব্যাসার্ধের বৃদ্ধি হবে কত গুণ, দ্বিগুণ। তাহলে এটা করতে গেলে বলের পরিবর্তন কত হবে, 30 নিউটন। অর্থাৎ 40 নিউটন থেকে আদি বলটা 10 নিউটন বিয়োগ করো, তাহলে হচ্ছে কত, 30 নিউটন। তাহলে বলের পরিবর্তন কত হবে, কত, 30 নিউটন, ঠিক আছে। দেখো এই অঙ্কটা, এটা ঢাকা বোর্ড 19 সালে আসছে। এটা একটু দেখো আমরা কিভাবে করি। একটি দৃঢ় অবলম্বন হতে 200 সেন্টিমিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা তার, মনে করো এটা তার, ঠিক আছে, এরকম একটা তার তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে কত, 200 সেন্টিমিটার বা 2 মিটার, আর 1 মিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রে বলতে এটা যদি সেকশন কাট করো এরকম পাবা, এটা এ মিনস 1 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। দুটি ভিন্ন উপাদানের তারের, মনে করো একটা লোহা একটা তামার, এরকম তার এ ও বি ঝুলিয়ে তার নিচে এটার মনে করো 10 কেজি ওয়েট দেওয়া হলো, ঠিক আছে। 10 কেজি বর ঝুলানো হলো ফলে তারটির দৈর্ঘ্য 7%, বি তারটির দৈর্ঘ্য 8% বৃদ্ধি পেল। আচ্ছা, এখন বললো বি তারটি একক আয়তনে সঞ্চিত শক্তি বা বিভব শক্তি কত। একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এখন পীড়ন বলতে কত, এফ বাই এ, এফ হচ্ছে এমজি বাই এ, এম হচ্ছে দেখো কত গ্রাম, 10 কেজি ভরের ওজন দুটি দেওয়া হলো, আর জি তো 9.8, ঠিক আছে। এ মিনস হচ্ছে কত, পাই আর স্কোয়ার, এ মিনস হচ্ছে কি, এটা ক্ষেত্রে বলে স্কোয়ার দিয়ে 1 মিলিমিটার স্কোয়ার, মিলিমিটার বলতে 10⁻³ মিটার স্কোয়ার, ক্যালকুলেশন করে 10⁻⁶। আচ্ছা, সেটা বসাই দিলাম, আমরা পীড়নটা পেয়ে গেলাম। হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটার বিকৃতি হচ্ছে কত, বি তারের বিকৃতি হচ্ছে 8%। আচ্ছা, তাহলে দ্যাট মিনস হচ্ছে কত, বিকৃতি মিনস হচ্ছে 8% অফ এল, 8% অফ এল। যেহেতু আমরা বিকৃতি বলতে যে জিনিসটা বুঝি, বিকৃতি মিনস হচ্ছে কত, বিকৃতি মিনস হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বা আদিদৈর্ঘ্য, দৈর্ঘ্যের পরিবর্তন বা আদিদৈর্ঘ্য। এখন দৈর্ঘ্যের পরিবর্তনটা হচ্ছে 8% বলতে 8/100, আই মিন 0.08 এল বাই হচ্ছে কত, এল ক্যালকুলেশন করলে 0.08 আসবে, 0.08। তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি বসালে আমরা এটার একক আয়তনে সঞ্চিত শক্তি বের করতে পারবো, সিমিলার হতে এর জন্য বের করতে পারবো। এখন সমান বল প্রয়োগে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধির সাথে ইয়ংয়ের গুণাঙ্কের সম্পর্ক, এটা আমরা দেখি একটু। আচ্ছা, তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই ইকুয়াল হচ্ছে কত, এফ এল বাই কত, এ স্মল এল। বিষয়টা আসলে অনেকটা কীভাবে আসে, এরকমভাবে আমরা বিস্তারিত যেহেতু দেখাচ্ছি, আমি আবার একটু রিপিট দিচ্ছি, অনেকটা এরকম যে ইয়ংয়ের গুণাঙ্ক, এটা মিনস হচ্ছে কত, পীড়ন বা বিকৃতি, এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, বিকৃতি, ঠিক আছে। তাহলে এফ বাই এ ক্যাপিটালের উপরে দেবে, স্মল এল নিচে আসবে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এ তারের জন্য ইয়ংয়ের গুণাঙ্ক বের করতে পারবো, এফ ইকুয়াল এমজি, তারপর ক্যাপিটাল এল, এ স্মল এল। এম হচ্ছে 10 কেজি 9.8, এটার জন্য 10 কেজি 9.8, এল মিনস হচ্ছে দুইটার জন্য হচ্ছে কত, এল দৈর্ঘ্যটা দেওয়া আছে 2 মিটার। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এল, এটার জন্য এর জন্য হচ্ছে 7%, তাহলে 7% বলতে 0.07, এল চলে যাবে। তুমি এল 2 বসাতে পারো, নাও বসাতে পারো, তাতে কিছু আসা যাচ্ছে না, কারণ 2 চলে যাবে, এল এর দৈর্ঘ্য যেহেতু 2 মিটার। আচ্ছা, তারপর দেখো বি তার জন্য সিমিলার হবে, তুমি বের করতে পারবা, যেহেতু এটা 8% বৃদ্ধি পায়, তাহলে 0.08 এল। আচ্ছা, আমরা ক্যালকুলেশন করলে এটা স্মল এল এ, এটা স্মল এল বি। আচ্ছা, তাহলে বসাতে দেখো ইয়ংয়ের গুণাঙ্ক কার বেশি পাওয়া যাচ্ছে, ইয়ংয়ের গুণাঙ্ক বেশি পাওয়া যাচ্ছে এ এর, কিন্তু এ এর দৈর্ঘ্য
দৈর্ঘ্য বৃদ্ধি কম 7%, দ্যাট মিনস দৈর্ঘ্য বৃদ্ধি যার বেশি তার ইয়াংয়ের গুণাঙ্ক কম, তার মানে হচ্ছে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক রিলেটেড ম্যাথ। আসলে বিষয়টা আমরা এখান থেকে বলতে পারি, যেহেতু এখান থেকে আমরা বলতে পারি যে এটা মিনস যদি ওয়াই হয়, ইয়াং গুণাঙ্ক হয়, তাহলে আমরা বলতে পারি এই দুইটা কিন্তু আসলে ব্যস্ত অনুপাতিক, মানে যার দৈর্ঘ্য বেশি বাড়বে তার ইয়াং গুণাঙ্ক কম হবে। এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কার বেশি? বি এর বেশি, তাহলে বি এর দৈর্ঘ্য বৃদ্ধি বেশি মিনস হচ্ছে বি এর ইয়াং এর গুণাঙ্ক কম, এ এর দৈর্ঘ্য বৃদ্ধি 7% কম, দ্যাট মিনস এটার ইয়াং এর গুণাঙ্ক কি বেশি। ঠিক আছে। দ্বীপ একটি গবেষণাগারে 6 মিটার দৈর্ঘ্যের এবং 0.6 মিলিমিটার ব্যাসের একটি ইস্পাতের এবং আরেকটি সীসার তারের, তো দুটি একই রকম তার, একটা হচ্ছে ইস্পাতের আরটা হচ্ছে কি সীসার। ঠিক আছে, এটা হচ্ছে স্টিলের, এটা হচ্ছে লেডের, এলইডি লেড। ঠিক আছে, লেডের। আচ্ছা, তার এক প্রান্তে 25 কেজি ভরের, দুইটাতেই 25 কেজি ভর রাখা হলো। দেখো একটু, দুইটাই 25 কেজি ভরের, এখানেও 25 কেজি ভর, এখানেও 25 কেজি ভর, 25 কেজি। তাহলে কি হচ্ছে, তখন একটা তারের প্রসারণ হচ্ছে 0.026 মিটার ইস্পাতের জন্য, আর শেষের জন্য হচ্ছে 0.325 মিটার সরণ হলো। তোমাকে বলো প্রসারিত হচ্ছে ইস্পাতের তারটির স্থিতিস্থাপক বিভব শক্তি কত? একদম ইজি, আমরা এটার ফর্মুলা দেখালাম, সেটা হচ্ছে কি স্থিতিস্থাপক বিভব শক্তি ইউ ইকুয়াল হচ্ছে কত? হাফ অফ এই স্থিতিস্থাপক গুণাঙ্ক ওয়াই এ এল স্মল এল স্কোয়ার বাই কত? ক্যাপিটাল এল, তাই না? আচ্ছা, এখানে ক্যাপিটাল এলটা হচ্ছে কি আদি দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। ঠিক আছে, ইস্পাতের ইয়াং গুণাঙ্ক দিয়ে আছে। ওকে, তারপর দেখো এটা তোমার কাছে দেখো একটু, এটা আমরা বের করব পাই আর স্কোয়ার, আর আর মিনস হচ্ছে কত? দেখো ব্যাস দেওয়া আছে 0.6, তাহলে ব্যাসার্ধ হবে কত? 0.3 মিলিমিটারকে মিটারে নিয়ে গেলে 10^3, তাহলে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা, তারপর আমরা কত মিটার সরণ হলো? 0.026 মিটার সরণ হলো বাই 6, এল এর জায়গায় যেহেতু 6 ক্যালকুলেশন করলে এত জুল পাবো। এটা হচ্ছে কি আমাদের বিভব শক্তি বা কৃতকাজ, সম্প্রসারণের কৃতকাজ বা বিভব শক্তি। ঠিক আছে, এখন কোন তারটির ভার নেওয়ার সামর্থ্য বেশি হয় সেটা আমরা কীভাবে বের করবো? সীসার জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করবো। স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে কি পীড়ন বাই কত? বিকৃতি। পীড়ন বলতে এফ বাই এ, আর বিকৃতি হচ্ছে কত? পরিবর্তন বাই আদি, L2/L। ঠিক আছে, তাহলে এফ ক্যাপিটাল এল, এ স্মল এল, এটা দুইটার জন্য একই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সো একই রকম, যেহেতু এটার জন্য এর মান সেম। L2 হচ্ছে দ্বিতীয়টার প্রসারণ হলো 0.325 মিটার সরণ হলো, আর F ইকুয়াল mg, m হচ্ছে 25 কেজি ঝুলানো হলো, তাহলে 9.8 দ্বারা মাল্টিপ্লাই করলে আমরা টানটা পেয়ে যাবো বা ওজনটা পেয়ে যাবো, Fটা পেয়ে যাবো। L হচ্ছে 6 মিটার, ক্যালকুলেশন করলে 1.6 × 10⁻⁻। দেখো ইস্পাতের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক কিন্তু বেশি, এটার জন্য কম। আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি হলে তার স্থিতিস্থাপকতা বেশি বলি, তাহলে বেশি হওয়ার অর্থ হচ্ছে সেই বেশি বার বহনে সক্ষম, বা তারা আমরা বলতে পারি যেহেতু YS > YL, অর্থাৎ স্টিলের বা ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক কার চেয়ে বেশি? ল্যাড বা সীসার চেয়ে বেশি, সুতরাং উদ্দীপকের ইস্পাতের তারটির বার নেওয়ার সামর্থ্য কি হবে? বেশি হবে। এই প্রশ্নটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 19, একটু দেখো, 2 মিটার দৈর্ঘ্যের এবং 0.8 মিলিমিটার প্রস্থচ্ছেদের ব্যাস বিশিষ্ট দুটি ভিন্ন তার নেওয়া হলো, দুইটা ভিন্ন ভিন্ন তার। হ্যাঁ, এটা একটা তার, মনে করে এটা একটা তার। ঠিক আছে, তার দুটির প্রথমটির ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র, আর দ্বিতীয়টির ক্ষেত্রে সঞ্চিত শক্তি বনাম কি এদিকে দৈর্ঘ্য বৃদ্ধির একটা গ্রাফ দেখানো হলো। তোমাকে বললো স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রথম তারে চিত্র 1 অনুসারে সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ কত? তাহলে সঞ্চিত শক্তির পরিমাণ হচ্ছে এরকম, দেখো হাফ অফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই এটা। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ওয়াই স্মল এল বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে ক্যাপিটাল এল এক্সট্রা নাম এদিকে গুণ করে দিলাম, তাহলে এটাকে আমরা এখন পীড়ন, এটাকে বিকৃতি বলতে পারি। খেয়াল করো, এটাকে আমরা পীড়ন বলতে পারি, এটা বিকৃতি বলতে পারে, আর এটা একক আয়তন। আমরা অ্যাকচুয়ালি একক আয়তনে যখন বলি তখন কিন্তু এই জিনিসটা থাকে না, একক আয়তনে সঞ্চিত শক্তি যখন বলি তখন এই জিনিসটা থাকে না, শুধুমাত্র জাস্ট কিতে থাকে ওই যে পীড়ন বা বিকৃতি। পীড়ন বলতে F/A এটা, আর বিকৃতি বলতে এটা। F/A কোথেকে আসে? কারণ ইয়াংস মডুলাস এইটা মানে হচ্ছে কত? পীড়ন বাই হচ্ছে কত? বিকৃতি, স্মল এল বাই ক্যাপিটাল এল। আচ্ছা, তাহলে এখানে আমরা F/A ইকুয়াল কি পাই? ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, এই জিনিসটা। সুতরাং F ইকুয়াল আমরা কোন জিনিসটা পাই? এ ক্যাপিটাল ওয়াই স্মল এল বাই কত? ক্যাপিটাল এল। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে পাই। সো এটাকে আমরা পরবর্তীতে কি করতে পারি? ওয়াই ক্যাপিটাল এল, আচ্ছা এদিকে এটা এদিকে গুণ করে দিলাম,
তাহলে দেখো এতটুকু পরিমাণকে আমরা পীড়ন বলতে পারি, কারণ এতটুকু পরিমাণ হচ্ছে পীড়ন। দেখো F/A পীড়ন, পীড়ন এতটুকু পীড়ন, আর বিকৃতি বলতে স্মল এল বাই ক্যাপিটাল, আর এটা হচ্ছে আয়তন। আচ্ছা, তাহলে পীড়ন দিয়ে আছে, পীড়ন হচ্ছে এটা, আর বিকৃতি দিয়ে আছে tan ইনভার্স 2, আর আয়তনটা হচ্ছে কত? আচ্ছা, এলটা যদি বাদ দাও, এলটা যদি তোমার কত হয় 2 মিটার হয়, আচ্ছা 2 মিটার দৈর্ঘ্যের, তাহলে এখন এরিয়াটা কত হবে? পাই আর স্কোয়ার। এরিয়াটা পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার দিয়ে করতে পারো, যেহেতু এটা ব্যাস দিয়ে আছে। সো ব্যাস দেওয়া থাকলে আয়তন এই ক্ষেত্রফলটা কত হয়? ব্যাস দেওয়া থাকলে ক্ষেত্রফলটা হচ্ছে এরকম। আমি তোমাদের যদি দেখাই, এটা অনেকে একটু কনফিউজড হয়ে যায়। 1/4 পাই আর স্কোয়ার, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম। এ মিনস হচ্ছে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর মিনস হচ্ছে কত? d/2 স্কোয়ার, তাহলে 1/4 পাই ডি স্কোয়ার, 1/4 পাই ডি স্কোয়ার। তোমার যদি এটা তুমি যদি কি করতে চাও যে এভাবে করবে না, পাই আর স্কোয়ার দিয়ে করো, তাতে কোনো সমস্যা নেই, একই রকম অ্যান্সার আসবে। আচ্ছা, তাহলে সঞ্চিত শক্তিটা আমরা বের করতে পারবো। দ্বিতীয় ক্ষেত্রে দুটি তারের মধ্যে কোনটি অধিক স্থিতিস্থাপক, তাহলে সেটার জন্য আমাদের দরকার হচ্ছে কি, যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি, মানে ইয়াং গুণাঙ্ক বেশি, তার স্থিতিস্থাপকতা কী হবে? বেশি হবে। তাহলে প্রথম তার, এটার জন্য আমরা প্রথম তারের জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়াং মডুলাসটা বের করতে, পীড়ন বা বিকৃতি, তাহলে পীড়ন বা বিকৃতি বের করলে আমরা, পীড়ন আর বিকৃতি বের করলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক পাচ্ছি কত? 2 × 10⁻15 নিউটন ইনভার্স 2। তাহলে দ্বিতীয় তারের সঞ্চিত শক্তি দেওয়া আছে এটা, ঠিক আছে, আর এল স্কোয়ারটা দিয়ে আছে, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা দ্বিতীয় তারের জন্য ইয়াং মডুলাসটা বের করতে পারবো। সেম ক্যালকুলেশন, ইয়াং মডুলাসটা বের করতে পারবো। তাহলে এটার জন্য ফর্মুলা কি? y2 বা ইউ বা u2 বলতে পারো, হাফ অফ, তাহলে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক ইন্টু এ স্মল এল স্কোয়ার বা ক্যাপিটাল এল, ঠিক আছে। তো y2টা হচ্ছে এভাবে। তো এখানে সঞ্চিত শক্তির পরিমাণটা দিয়ে আছে 0.7 × 10⁻11। আচ্ছা, ক্যাপিটাল এলটা দিয়ে আছে 2 মিটার দিয়ে আছে। এখন দেখো এ মিনস হচ্ছে কি, আমরা পাই আর স্কোয়ার দিয়ে করতে পারি। আমি বারবার বলছি পাই আর স্কোয়ার দিয়ে করতে পারো, তখন ব্যাসকে 2 দ্বারা ভাগ করতে হবে, অথবা তুমি যদি ব্যাস দিয়ে করতে চাও তখন হচ্ছে 1/4 পাই ডি স্কোয়ার। আচ্ছা, 1/4 পাই ডি স্কোয়ার। আর এল স্কোয়ার, দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটার মানটাতে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধির স্কোয়ার, স্মল এল স্কোয়ারের মানটা 4 দিয়ে আছে, এটা অনেকেই কনফিউজড হয়ে যাবে। স্মল এল স্কোয়ারের মানটাই কিন্তু দিয়ে আছে 4 মিটার স্কোয়ার। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা y2 গ্রেটার দেন কত? y1। তাহলে দ্বিতীয় তারটি প্রথম তার অপেক্ষা বেশি কি হবে? স্থিতিস্থাপক হবে, ঠিক আছে। অর্থাৎ স্থিতিস্থাপকতা কার বেশি হবে বা কার কম হবে, সেটা আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক দিয়ে বের করতে পারবো। আর স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে? তত কম হবে, নাকি? তাহলে এই প্রশ্নের মধ্যে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক যার বেশি হবে তার স্থিতিস্থাপকতা কি হবে? তত বেশি হবে। ওকে।